আমরা জানি না। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি শাফাত কবির, স্টুডেন্ট অফ আর্কিটেকচার, ব্র্যাক ইউনিভার্সিটি। ওকে, তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটি আমরা শুনি। আচ্ছা, এই ঘটনাটা আমার সাথে ঘটেছে নিয়ার অ্যাবাউট 2008 এটা শেষের দিকে আর কি। তো তখন এরিয়াটা হচ্ছে রংপুর, কোথায় আমি বলছি না। নো তো প্রবলেম। বাবা ওখানে হি ওয়াজ পোস্টেড দেয়ার, সরকারি হুম। কর্মচারী। তো হি ওয়াজ প্রিন্সিপাল অফ কলেজ হুম। ক্যাম্পাস ছিল। তো ওই অঞ্চলের বাসাগুলা এগুলো লাইক ওখানে আমাদের বাসাটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট বাসা ছিল, মানে অনেক নিরিবিলি। আর কলেজ ক্যাম্পাস 2টা-3টা পর্যন্ত অনেক হই হুল্লা, এরপরে সব নিরিবিলি। তো সেদিন প্রায় রাত 2টা-2:30টার কাছাকাছি। তো আমি বাইরে বসে আছি, আমার একটু কারোর সাথে ঝগড়া হয়েছিল আর মন টন খুব খারাপ ছিল। আর বলে রাখা ভালো, আমার 2টা কুকুর ছিল, এগুলোর ব্রিডস ওয়ার জার্মান শেফার্ড, আর একটা ছিল ডোবেরম্যান পিন্সচার। তো এগুলো হয় কি অনেক অ্যাগ্রেসিভ কুকুর হয়। তো ওদের নাম ছিল ডুঙ্গাইন বোজো। তো আমি ওদেরকে নিয়ে বাইরে বসেছিলাম, রাত প্রায় 2টা-2:30 বাজে। তো বাইরে মেইন গেটের বাইরে দেখি 2-3টা শিয়াল, ওই অঞ্চলে অনেক শিয়াল থাকে। তো এখন আই থট লাইক ওদেরকে নিয়ে গিয়ে আমার খুব ভালো লাগতো আর কি, শিয়াল টিয়াল তাড়াতো। তো আমি মেইন গেট খুলে বাইরে যাই। তো ওরা দৌড়াদৌড়ি করলো কিছুক্ষণ পরে আবার ফিরে আসছে। আসার পরে তো আমি হাঁটছি, একটু কুয়াশা কুয়াশা, ওই অঞ্চলে কিন্তু শীত অনেক পড়ে, তো কুয়াশার জন্য জিনিস সবকিছু একটু ঝাপসা ঝাপসা দেখা যায়। তো ওই সময়টা হঠাৎ করে আমি আমার একটু সামনে মেবি 10 to 8 মিটার সামনে দেখি যে একটা মেয়ে হাঁটছে। তো এত রাতে এখানে কোনো মেয়ে হাঁটাটা ইটস ডিফারেন্ট, কারণ কেউ হাঁটে না এখানে, কেউ নাই, মানে ওরকম এত মানুষজন নাই যারা এখানে হাঁটে, আর বেরো হয় না এত রাতে। তো আই থট লাইক হয়তো বা কোনো টিচার্স ফ্যামিলি বা কেউ এসেছে। সো আই ডিসাইডেড যে আমি যাই, যে একটু কথা বলি, মেবি আই হ্যাভ আ গুড টাইম, রাতেবেলা হাঁটছে। এখন দ্য পয়েন্ট ইজ, আমার কুকুর 2টা যেগুলো আমি মেনশন করলাম, ওরা আসার পরে ওরা কিন্তু যদি অন্য কোনো মানুষকে দেখে, হয় আমি না থাকলে অ্যাগ্রেসিভ কোনো নেচার থাকে ওদের, অথবা লাফালাফি করে, দে ট্রাই টু প্লে। ওরা না ফাট করে দাঁড়িয়ে গেল, মানে একদম দাঁড়িয়ে স্টান্ট, কোনো নড়ে না। আই ট্রাইড মাই বেস্ট, অনেক চেষ্টা করলাম, টানা হেঁচড়া করলাম, দুটোর একটাও আসে না। তো এক পর্যায়ে আমি হতাশ হয়ে ওদেরকে রেখেই সামনে হাঁটা দিলাম, আমি একা গিয়ে কথা বলি, ভদ্রতার খাতিরে হলো। তো আমি সামনে গেলাম, সামনে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে যখন আমি স্পষ্ট তাকে দেখতে পাচ্ছি, আই ফেল্ট যে ওর পা মাটিতে না, মাটি থেকে প্রায় 1 ফিট উপরে, 1 ফিট বা একটু কম হবে, কারণ অত লম্বা লাগছিল না, বাট মাটিতে ছিল না, শি ওয়াজ ফ্লোটিং। তো আই থট ইট ওয়াজ হ্যালুসিনেশন বা এরকম কিছু হবে, বিকজ এরকম তো হওয়ার কথা না অ্যাকচুয়ালি, আই নেভার সিন সামথিং লাইক দিস। আই থট ইট মাস্ট হ্যাভ বিন হ্যালুসিনেশন, আর আমি ভুল দেখেছি। আমি আরেকটু সামনে যাই, না এরকম কি হতে পারে, যে দেখি মানে একদম যখন সামনাসামনি, আমার থেকে বেশি দূরে না, একদম কাছাকাছি, মানে ইটস লাইক 10 হাত দূরে, তাকে দেখি সে জাস্ট 360 রোটেশন, মানে এভাবে ঘুরে গেল আমার দিকে, মানে পুরো আমার দিকে ঘুরে গেল। আমি দেখে মানে আই হ্যাড নো আদার, আমি কি বলবো আমি জানি না, আমি বলতে পারতেছি না, আমার গায়ের লোম টোম সব দাঁড়া যাচ্ছে। আই ওয়াজ সো স্কেয়ার্ড যে আমি জাস্ট কিচ্ছু বলার নাই, এমন একটা জিনিস আমি জীবনে এক্সপিরিয়েন্স করি নাই, দেখি নাই। আমি একদম এক দৌড়ে বাসায়, মি অ্যান্ড মাই ডগ সবাই 2টাকে নিয়ে ভিতরে ঢুকে গেট লাগায় আমি রুমে গিয়ে ঘুমাই গেলাম, জাস্ট কোনো কথা না, কারোর সাথে কিচ্ছু বলিনি, বিকজ তখন আমি বিলিভ করতেছিলাম না যে আমি এমন কিছু একটা দেখেছি। ওকে, তো এখন আমাদের বাসাগুলোতে ওখানে আমাদের মানে যারা কাজ করে আর কি, মালি ছিল, ঝাড়ুদার ছিল, কুক ছিল। তো ওদের সাথে আই হ্যাড আ ভেরি গুড কনভারসেশন, সকালবেলা ওদের সাথে কথা বলতাম, বিকজ আই ডিডন্ট হ্যাভ এনি ফ্রেন্ড, ওখানে কোনো ফ্রেন্ড ছিল না আমার। তো ওদের সাথে সকাল প্রায় 10টা বাজে, বাবা অফিসে গেছে, তো আই ওয়াজ মানে অ্যালোন বাসায়, ওদের সাথে গল্প টল্প করছি, আড্ডা মারছি। তো হঠাৎ করে আমি ওদেরকে জিজ্ঞেস করে উঠলাম যে এখানে কোনো নিরিবিলি জায়গায় কোনো ভৌতিক ঘটনা টটনা হয় কিন্তু দেখেন আপনারা? তো ওরা বলছে হ্যাঁ ভাইয়া দেখি, অনেক দেখি। তো আমি একটু হাসি করে বললাম যে হ্যাঁ বাবু ভাই, উনি ঝাড়ুদার ছিলেন আমাদের, কি দেখেন আপনি? তো বলে যে আমি দেখছি, অনেকবার দেখেছি এখান দিয়ে একটা লোক গলা ছাড়া হাঁটে। আমি হেসে দিলাম আর কি, গলা ছাড়া হাঁটে তার মানে একটা পাও আছে, হাতও নাই, তাই ওয়াজ জোকিং। তো হঠাৎ করে পাশের থেকে রমজান মালি, সে বলে ভাইয়া না না ভাই, এটা সত্যি ঘটনা, আমরাও দেখি, 2টা দেখা যায়। আমি কি দেখা যায়? তো বলে যে একটা মহিলা হাঁটে, এরকম পরনে কাপড় থাকে, আর ওর পা মাটিতে লাগে না। দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট রাসেল ভাই, সিরিয়াসলি। মানে এই সময়টা এটা কি ছিল, মানে আই ডিডন্ট শেয়ার ইট উইথ এনিওয়ান, দ্যাট ওয়াজন্ট হ্যালুসিনেশন। ওরা দেখেছে এবং সবাই মানে ওইখানে যারা মানে বলছিল দি এক্সপিরিয়েন্সড ইট। আমি কোনো কথা বলিনি অ্যাকচুয়ালি, ওই মোমেন্টে আই ওয়াজ ফিলিং লাইক ক্রাইং, বাট স্টিল টুডে আই ট্রাই মাই বেস্ট নট টু বিলিভ ইন ইট। এখনো মনে করতে চেষ্টা করি যে ইট ওয়াজ আ হ্যালুসিনেশন, বিকজ কি দরকার
ঘুম খামোখা, হ্যাঁ সেটাই, মানে যদি এটাই ছিল আমার ফার্স্ট এটা কাহিনী। আপনার ফার্স্ট কাহিনী। আমরা কি সেকেন্ড ঘটনাটা শুনে নিব? সেকেন্ড ঘটনা আমরা শুনে নিই, আপনার যেহেতু আরেকটা ঘটনা আছে, আমরা পরের ঘটনাটায় চলে যাই। আচ্ছা আচ্ছা, ডেফিনেটলি। সেকেন্ড ঘটনাটা অ্যাকচুয়ালি এটা আমার না, এটা ইটস ওয়ান অফ মাই ফ্রেন্ডস। তো আই এম নট মেনশনিং হার নেম। নো ও প্রবলেম। হচ্ছে শি ইজ ফ্রম তুলা রাশি, বলে লিব্রা, তুলা রাশি। তো সবাই বলে যে ওরা নাকি অনেক কিছু দেখতে পারে। তো ওয়ান ডে, তো শি ওয়াজ শেয়ারিং আ স্টোরি উইথ মি এন্ড শি ওয়াজন্ট লাইং, মানে একদম সত্যি, মানে শি ওয়াজ শিভারিং অ্যাকচুয়ালি, একদম কাঁপছিল কথাটা বলতে বলতে। তো হঠাৎ করে আমাকে বললো ব্যাক ইন, মানে শি ওয়াজ আ কিড, অনেক অনেক ছোট ছিল আর কি, ওর বয়স মেবি 12। তো ওর বাসা নারায়ণগঞ্জে ছিল। ওদের বাসাটা আগে বলে রাখা ভালো, ওর বাসাটা যেখানে ছিল ওই বাসাটা আগে একটা হিন্দু পরিবারের ছিল। তো ওখানে একটা মেয়ে সুইসাইড করে। তো সুইসাইড করার পরে এই ঘটনাটা কেউ জানতো না, এটা পরে বের হয়ে আসছে। তো ও যখন রাতে ঘুমাতো ওখানে, প্রায় রাতে ওর প্রায় 2-3টার সময় ঘুম ভেঙে যেত। ঘুম ভেঙে গিয়ে ও একটা মহিলাকে দেখতো যে সিঁদুর পরা এবং বসে আছে ওর দিকে তাকিয়ে, ওর পাশে মাঝে মাঝে এসে বসতো। তো ও প্রথম 2-1 দিন অনেক ভয় পায়, ভয় পেয়ে মা বাবার সাথে শোয়, বাট ওর ক্যারেক্টারটা এরকম যে কখনো কারোর সাথে শেয়ার করে না কিছু এগুলো। তো ও যখন দেখছে যে ওকে হার্ম করছে না, ও শেয়ার করে নাই, ভেরি আনফর্চুনেটলি কখনো শেয়ার করে নাই। তো ও যখন একটু বড় হয়ে ঢাকায় চলে আসে, তো ওর বড় বোন বা মা যখন ওখানে ঘুমিয়েছে কেউ দেখে নাই, বাট ওর ইমিডিয়েট ছোট বোন যে, শি ওয়াজ অলসো ফ্রম লিব্রা, তুলা রাশি। তো এখন সে যখন ওখানে মানে চলে আসার পরে ওই মেয়েটা ওখানে ঘুমাচ্ছে, ওটারও কিন্তু 3-4-5 বছর পরে ঘটনাটা, রিসেন্টলি ঘুমাচ্ছে, তখন হঠাৎ করে দেখলো যে ও রাতের বেলা কে একটা মহিলা মানে উঠে এসে ওর মাথায় হাত বুলিয়ে ওর সাথে কথা বলতে চেষ্টা করছে, কিছু বলতে চেষ্টা করছে। ইট ওয়াজ ভেরি স্কেরি ফর আ গার্ল লাইক হার, অনেক ছোট। তো ও অনেক ভয়ে চিল্লাচিল্লি করে একদম বাসার অবস্থা খারাপ করে ফেলে, কান্নাকাটি করে, সবাই চলে আসে। তো ওর মা হুজু টুজুকে ডাকে, সবাই বাসায় আসে। তো যে মেয়েটার কথা বললাম যে এতদিন ধরে দেখেছে, সেও গিয়েছে ওইখানে। যাওয়ার পরে বলে কি, হ্যাঁ তোর কি হয়েছে, তুই কিছু দেখেছিস এরকম? তো বলছে হ্যাঁ। তো বললো কি যে এরকম মহিলা যে এরকম চুল টুল থাকে, তো বললো, তো আমিও দেখি, সমস্যা কি, ভয় পাস না, শি ওয়ন্ট হার্ম মি। বলছে হার্ম করবে না মানে? ও এসে আমার মাথায় হাত বুলে আমার সাথে কথা বলতে চাইছে। ইটস রিলি ভেরি, মানে যার সাথে এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাকচুয়ালি যদি মানে ইটস ভেরি স্কেরি। তারপর হুজুর তখন এসে ওখানকার ইনভেস্টিগেশন করে, দোয়া টোয়া করে। এখনো যদি ও যায়, ও দেখে, শি সেজ দ্যাট শি সিজ ইট। মাঝে মাঝে হয়তো এখন টাইম হ্যাজ চেঞ্জ, লাইটটাই জ্বালানো থাকে, রাতে হয়তো ফোনে কথা বলে, বাট এখনো যখন নিরিবিলি থাকে ওই রুমটাতে গেলে অন্য কেউ দেখে না, মানে এরা দুই বোনই ওরা দেখেন। ইটস রিলি ভেরি স্কেরি, ইটস ভেরি ট্রু। ওরা দেখে। আর ও যখন বলছিল, আই ফাউন্ড হার লিটারালি, মানে আইজ অন হার, মানে টিয়ার্স অন হার আইজ অ্যাকচুয়ালি, আই এম সরি, মানে শি ওয়াজ, আই এম শিভারিং, কথা বলতে বলতে আমি ভয় পেয়ে যাচ্ছি। So that was the story. Thank you so much. আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব, তবে তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে আমাদেরকে, সুতরাং আমাদের সঙ্গে থাকুন। Stay tuned Radio Furti and don't stop the Furti. This track was downloaded from FusionBD.com. FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:22। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম আর আজকের অতিথিরা। আর সেই সাথে আপনাদের অসংখ্য SMS পেয়েছি, এবং সেই SMS এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন ফুর্তি মুন্না ভাই, লিখেছেন রাসেল ভাই অনেকদিন পর শুনছি, ভুতুরে লাগছে, এত ভয় দেখান কেন ভাই? আচ্ছা, ভয় না দেখালে আমাদের অনেক বিপত্তি আছে, ভয় না দেখালে আমাদের অনেক কমপ্লেইন শুনতে হয়, সুতরাং ভয় দেখানোটাই কাজ, ভয় দেখাতে হবে। এবং মুন্না ভাই ভয় পাচ্ছেন জেনে ভালো লাগছে। মুন্না ভাই আমাদের ভূত FM এর প্রথম এপিসোডের, মানে আমি যতদূর মনে করতে পারি প্রথম এপিসোডের গেস্ট ছিলেন, এবং তারপরে মুন্না ভাইকে অনেক আমরা অনুরোধ করেছি আসতে, এবং ডেফিনেটলি যে কোনো দিন মুন্না ভাইকে আমরা আবারও নিয়ে আসবো। সাজ্জাদ পাভেল আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন নিপা। আমি একটু আগে একটা SMS মিস করলাম, এখানে মাসুমের প্রশংসা করছিলেন কোনো একজন। তুহিন চাকমা আমাদের SMS করেছেন বান্দরবান চিটাগং থেকে, এবং আমাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে। তামিম ফরিদাবাদ ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে সাগর, SMS করেছেন আমাদেরকে সোহেল, SMS করেছেন আমাদেরকে অন্তরা। এছাড়াও তানহা চট্টগ্রাম থেকে SMS করেছেন মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে। আজকে এই স্টোরিগুলো অনেক অনেক ভালো লাগছে তার কাছে, থ্যাংক ইউ। এবং এই তো পেয়েছি, হ্যাঁ, এবং মাসুমকেও থ্যাঙ্কস দিয়েছেন তিনি।
তিনি। ব্ল্যাক ঘোস্ট খুলনা থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন জুবাইর ময়মনসিং থেকে। মিম আমার সাথে ভূত এফএম শুনছে। বাহ, আসলেই মানে অনেক গ্রেট একটা নিউজ এটা। দীপক আমাদের এসএমএস করেছেন ওয়ালিদ, আজকের স্টোরিগুলো মারাত্মক, প্লিজ মানে স্টোরি বলবেন না, ঘটনা বললে আমার খুব ভালো লাগে আসলে। তুলতুল্লা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে এলিন, এসএমএস করেছেন আমাদেরকে আশিক, এসএমএস করেছেন আমাদেরকে শিহাব, এসএমএস করেছেন ফাইজুল মুমু চট্টগ্রাম থেকে, সাকিব সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি থেকে। এছাড়া আমাদেরকে বাংলাভূত এসএমএস করেছেন তোফাজ্জুল কুড়িল থেকে, এছাড়াও ইভা সহ আরো অনেকে। তো আমাদের সাথে থাকুন, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। এর আগেও আমরা তার ঘটনা শুনেছি, আমরা বলছিলাম যে আজকের এপিসোডটা আমরা সাজিয়েছি একটু অন্যরকম করে। তো আমরা এখন যাব তার কাছে এবং আরিফিন ভাই আপনার ঘটনাটা শুনি আমরা, আজকের ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। প্রথমেই 1419-এর চৈত্র সংক্রান্তিতে সবাইকে লিসনারদেরকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা ছিল 1998-99 দিকের ঘটনা। ঘটনাটা ঘটে আমার এক বন্ধুর সাথে, ওর নাম রাশেদ। তো তখন আমরা ঢাকা কলেজে পড়ি। ঢাকা কলেজে পড়ার সময় ওই সময় রাশেদের কাছ থেকে আমার প্রথম ঘটনাটা শোনা, এবং শোনার পরে আমি ঘটনাটা মানে এই ঘটনার মধ্যে রাশেদ এবং তার এক মামা ছিলেন। ওই মামা ডক্টর আব্দুর রৌফ, উনি সরকারি চাকরি ছিলেন। তো সরকারি চাকরির সুবাদে ওনাকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেতে হতো, বিভিন্ন মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট থাকতো। তো এটা যে সময়ের কথা, ওই সময় ওনাকে উত্তরবঙ্গে একটা 1 মাসের একটা অ্যাপয়েন্টমেন্টে যেতে হয়েছিল। তো আমি যেই জায়গার কথাটা বলছি, ওখানে ভেরি রিসেন্টলি বাংলাদেশ গভর্নমেন্ট ওখানে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। তো আমি নামটা উজ্জ্ব রাখছি। উত্তরবঙ্গে কোনো একটা রাজবাড়ির কথা আমি বলছি। তো ওখানে ওরা যখন যায়, রৌফ মামা বলে আমরা চিনতাম ওনাকে। তো রৌফ মামা এবং রাশেদ, ওরা দুইজন যায়, রাশেদ মামার সাথে ঘুরতে যায়। তো রৌফ মামা ওখানে যাওয়ার সময় রাজশাহীর যে ডিসি সাহেব ছিল, উনি পরিচিত ছিলেন ওই সময় মামার। মামা ওনার সাথে কথা বলে ওই রাজবাড়ির ঠিক অ্যাডজেসেন্ট পেছনেই কিছু সরকারি কোয়ার্টার ছিল, দোতলা কোয়ার্টার, একসাথে সবগুলো লাগানো। তো ওই কোয়ার্টারগুলোতে থাকার একটা বন্দোবস্ত করে। তো রাশেদেরও খুব এক্সাইটমেন্ট ছিল যে ও রাজবাড়ির কাছাকাছি থাকবে। আর রাজবাড়িটা তখনও ঠিক রেনোভেট হয়নি, খুব ভাঙাচোরার ছিল। তো রাজবাড়িতে থাকতে পারেনি, ওর পেছনেই ওই সরকারি কোয়ার্টারগুলোতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তো এখানে একটু ইন্টারেস্টিং, মানে আমি একটু ফ্ল্যাশব্যাকে পরে বলছি, আগের ঘটনাটা একটু বলি। সেটা হচ্ছে আমি যখন ওর কাছ থেকে ঘটনাটা শুনি, আমি প্রথম আমার বিশ্বাস করতে কিছু জিনিস বিশ্বাস করতে খুব কষ্ট হয়। তো এরপর আমি ওকে একটু অনুরোধ করি যে আমি মামার কাছ থেকেও ঘটনাগুলো শুনতে চাই। তো আমি মামাকে বেশ খুঁজি, বেশ খোঁজার পরে পাই না। একদিন মামার সাথে হঠাৎ করে আমার পরিচয় হয়। তখন ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিতে আমি রেগুলার যেতাম। তো কোনো একটা কারণে কিছু প্যারানরমাল এক্সপেরিয়েন্সের মানে ব্যাপারে আমি খুব কিউরিয়াস থাকি। তো ওই সময় কিছু বইপত্র ঘাটাঘাটি করার সময় একটা জিনিস আমার যতদূর মনে পড়ে, ফ্যানাটোলজি নিয়ে একটা কিছু আমি ঘাটছিলাম। তো ওই সময় হঠাৎ মানে ঠিক আমার ডেস্কের অপোজিটে একটা ভদ্রলোক আমাকে একটা বই আগায় দেয়, বই আগায় দিয়ে বলে যে তুমি এটা পড়ো, তুমি এটা পড়লে তুমি যেটা খুঁজছো পেয়ে যাবে। তো আমি বইটা হাতে নিয়ে আনকনসিয়াসলি ঘাটতে হঠাৎ আমার চোখে পড়ে যে এটা ওই লাইব্রেরির বই না, বাইরের বই। তো আমি ওনাকে জিজ্ঞেস করি যে আপনি বই নিয়ে কিভাবে ঢুকলেন, আমি তো এই বইটা নিতে পারবো না, এটা নিয়ে আমাকে বাইরে যেতে দিবে না, ব্লা 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 এইগুলো। তো উনি আমাকে বলে যে তুমি পড়ো, আমি 2-3 ঘন্টা আছি, তুমি পড়ে আমাকে দিয়ে দিও। এইভাবে ভদ্রলোকের সাথে আমার প্রথম দেখা হয়। তো ওনার নাম জিজ্ঞেস করা হয়নি, পরিচয়টা ঠিক ওভাবে হয়নি। পরে আমি রাশেদের সাথে কথা বলে এই ঘটনাটা রাশেদকে বলি। তো রাশেদ মিটি হাসতে থাকে এবং হাসতে হাসতে বলে যে তুই চিন্তা করিস না, তুই মামার সাথে দেখা করতে চাস, তুই অমুক হাসপাতালে চলে যা, ওখানে মামা আছে। আমি নামটা উজ্জ্ব রাখছি। তো ও আমাকে হাসপাতালের মামার ঠিকানা দিয়ে দেয়। আমি চলে যাই ওখানে 3 তলায়, মামাকে খুঁজে 4 তলায় চলে যাই, খুঁজে টুজে পাই না। যখন ফিরে আসছি, লিফটের কাছে চলে আসি, লিফটে চাপ দিয়ে দাঁড়িয়ে আছি, লিফট চলে আসছে। ঠিক ওই মুহূর্তে পিছন থেকে ঠিক ওই ভদ্রলোকই, এটা তার থেকে ওই ঘটনার ঠিক 1 সপ্তাহ পরের ঘটনা, ভদ্রলোক পিছন থেকে এসে আমাকে ডাক দিয়ে বলে, আরিফি তুমি আমাকে খুঁজছো? তো আমি বললাম আপনার নাম? তখন উনি বলে যে আমি ডক্টর আব্দুর রৌফ। তখন আমি ওনাকে নিয়ে লিফটে উঠতে যাই, উনি বলে যে লিফটে উঠো না। আমি বললাম, উনি আমাকে মানে অনুরোধ করেন যে আমরা যেন সিঁড়ি দিয়ে যাই। তো আমরা হেঁটে সিঁড়ি দিয়ে কথা বলতে বলতে নামছি, পরিচয় হয়ে খুব খুশি হলাম। যখন নিচে আসলাম প্রায় 7-8 মিনিট পর,
নিচে এসে দেখি কিছুক্ষণ আগে, মানে লিফটের কাছে ছোটখাটো একটা জটলা, মানুষকে জিজ্ঞেস করে জানতে পারি যে ওই লিফটটাই 3-4 মিনিট আগে 4 তলা থেকে ছিঁড়ে, দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেছে। তো আমার কাছে ঘটনাটা খুব স্ট্রাইকিং ছিল, শকিং ছিল অ্যাট দ্যাট মোমেন্ট, এবং আমি মামাকে খুব সিরিয়াসলি নেই ঠিক ওই মুহূর্ত থেকে। এবং পরে আমি রাশেদের সাথে অনেক কথাবার্তা বলে জানতে পারি যে মামা স্পিরিচুয়ালি খুব রিচ একজন মানুষ। উনি নিয়মিত তাহাজ্জুদের নামাজও পড়েন এবং অনেক কিছু দেখতে পান, শুনতে পান, এবং খুব কম কথা বলেন, আমিও যেটা দেখেছি। তো এরপরে আমি মামার কাছ থেকে ওই কাহিনীটা পুরোটা শুনি যে কি হয়েছিল ওই সময় যখন ওনারা উত্তরবঙ্গে গিয়েছিলেন ওই রাজবাড়িতে। তো ঘটনাটা ছিল খুব এইরকম যে রাশেদ সহ উনি যান, যে ওখানে সরকারি কোয়ার্টারে থাকার ব্যবস্থা হয়ে যায়। তো প্রথম রাতে ওরা খুব ক্লান্ত ছিল, দীর্ঘ ভ্রমণ ক্লান্তি, তো ক্লান্ত থাকার কারণে ওরা মোটামুটি কিছু হয় না, ঘুমায় যায়। দ্বিতীয় রাত থেকে ওদের কিছু কিছু ঘটনা একটু অ্যাবনর্মাল লাগে। যেমন প্রথম রাতে রাতের মাঝামাঝি কোনো একটা সময় রাশেদের ঘুম ভেঙে যায়। ও বলে যে ঘরের টেম্পারেচার এত লো হয়ে গিয়েছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে এসি যদি 10-12 ডিগ্রিতে ফিক্স করে রাখা হয় যতটা ঠান্ডা হবে, এরকম প্রচন্ড ঠান্ডা একটা টেম্পারেচারের মধ্যে ওর ঘুম ভেঙে যায়। ও ঘুম ভেঙে ব্ল্যাঙ্ক লুক দিয়ে তাকিয়ে থাকে। তো ওই এলাকাটায় আমি বলে রাখি ওখানে তখন ইলেকট্রিসিটি ছিল না। তো ওদেরকে যেটা করতে হতো কুপি অথবা হারিকেন দিয়ে চলতে হতো সন্ধ্যার পরে। তো ওদেরকে একটা হারিকেন দেয়া থাকতো, ওই হারিকেনটাই মামা এশার নামাজ পড়ে, ওরা খাওয়া দাওয়ার পরে যখন রুমে এসে শুয়ে পড়তো, মামা এশার নামাজ পড়ে হারিকেনটা কমায় দিয়ে ঘুমায় পড়তো। তো ও যেটা জানতো যে মামা তাহাজ্জুদের নামাজও পড়ে। তো ওর যখন প্রচন্ড ঠান্ডায় ঘুম ভেঙে যায়, ও ঘুম থেকে জাস্ট উঠে বিছানা থেকে পাশ ফিরে দেখে যে নিচে মামা নামাজ পড়ছে সামনে যায় নামাজে, এবং মামার ঠিক অ্যাডজাসেন্ট পেছনে 7-8 জন নামাজ পড়ছে। ও খেয়াল করে দেখে যে হারিকেনটা নেভানো, কোনো আলো জ্বলছে না। আবছা আলোতে বুঝতে পারে যে 7-8 জন বেশ লম্বা লম্বা টাইপের মানুষ, যারা আলখাল্লা জড়ানো, ঠিক মতো দেখা যাচ্ছে না অন্ধকারে, এরা নামাজ পড়ছে। তো অনেকটা সময় ব্ল্যাঙ্ক লুক দিয়ে তাকিয়ে থাকে এবং তারপরে কিছু বুঝতে না পারে। ও আসলে ঠিক ওই সময়টা মনে করতে পারে না ও অজ্ঞান হয়ে গিয়েছিল অথবা ঘুমিয়ে পড়েছিল। এরপরে ওরা দীর্ঘ সময় নামাজ পড়ে। তো পরদিন ও মামাকে জিনিসটা জিজ্ঞেস করে সকালবেলা যে মামা আমি এরকম দেখলাম। তো এখানে একটু বলে রাখি, ওরা যখন ওই জায়গায় যায়, ডিসি সাহেব ওদেরকে পারমিশন দেয়, সাথে সাথে এটাও বলে দেয় যে ওই এলাকায় যেই লোক দেখাশোনা করেন এগুলো, ওনার নাম হচ্ছে রামলাল। তো রামলাল প্রায় 7 পুরুষ, মানে ওনার বাবা দাদা, তারা সবাই জমিদার বাড়ির রক্ষণাবেক্ষণের কাজে ছিল। তো 7 পুরুষ ধরে এরা এই জমিদার বাড়ির দেখাশোনা করে। তো রামলাল তার আর কোনো মানে ছেলে মেয়ে কেউ নাই, সেই তার বংশের শেষ। তো রাশেদ আমাকে যেটা বলেছিল যে ওর রামলালকে দেখে মানে একটু নেশাখোর বা এই জাতীয় মনে হয়েছিল, চোখ টোক লাল, একটু অস্বাভাবিক, কথাবার্তা কিছুটা অসংলগ্ন, খুব কম কথা বলে। তো এইরকম অবস্থায় ও পরদিন যখন মামাকে উঠে জিজ্ঞেস করে যে মামা এরকম এরকম দেখলাম, এটা কারা ছিল? মামা বলে তুই মনে হয় ঘুমের ঘুরে ভুল দেখছিস, ভুলে যা, আমি এরকম কিছু দেখিনি। মামা দীর্ঘ সময় নামাজ টামাজ পড়ে উঠে। তো মামারও ভিতরে ভিতরে কিছু চলছিল যেটা সে রাশেদকে ঠিক বলতে চায়নি প্রথম অবস্থায়। যেমন মামা প্রায় পরদিন এরকম আরেকটা ঘটনা ঘটে। রাশেদ এবং মামা ওই পাশে একটা দিঘি আছে, বিশাল বড় একটা দিঘি, এটাও বাংলাদেশে খুব বিখ্যাত একটা দিঘি। তো এই দিঘির পাশে গিয়ে রাশেদ এবং মামা বসেছিল রাত্রেবেলা, চাঁদনি রাত ছিল, পূর্ণিমার রাত, বসে থেকে গল্প করছিল, গান গাইছিল। এমন সময় হঠাৎ রাশেদ মামাকে খামচে ধরে, শক্ত করে ধরে। মামা এবং রাশেদ দুইজনই দেখে যে ঠিক দিঘির অপর প্রান্ত দিয়ে একটা পাশ দিয়ে মানুষ উঠছে, মানে পানির নিচ থেকে মানুষ পাড়ে উঠছে, এবং বেশ লম্বা লম্বা আলখাল্লা পড়া মানুষ একজন একজন করে উঠে দাঁড়াচ্ছে। একটা গ্রুপ ফর্ম হচ্ছে, লাইক 8-10 জনের একটা গ্রুপ হচ্ছে, তারা হেঁটে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। দিঘির একটা পাশ হচ্ছে জঙ্গল। তো এটা দেখে রাশেদও চুপ, মামাও চুপ, দুইজনেই দেখতে থাকে। মামা রাশেদকে শুধু বলে যে তুই চুপ করে থাক, আয়াতুল কুরসি পড়তে থাক মনে মনে, ভয় পাস না। তো ওরা অনেকক্ষণ, প্রায় 30 মিনিটস এন্ড অ্যাবাভ, তারা দেখতে থাকে যে এরকম মানুষ গ্যাদার হচ্ছে, তারপর উঠে উঠে হেঁটে চলে যাচ্ছে জঙ্গলের দিকে। এই ঘটনাগুলো ঘটার পর ওরা আর দেরি করে না, ওই দিন রাতটা কোনো মতে কাটায়। ওরা পরদিন স্থানীয় যে মসজিদের ইমাম সাহেব আছেন, উনিও খুব প্রসিদ্ধ ইমাম সাহেব ছিলেন ওই এলাকার। কথিত আছে যে উনি জিন পালতেন, খুবই পরহেজগার ছিলেন এবং খুবই আমলদার একজন ইমাম ছিলেন। তো মামা এবং রাশেদ ইমাম সাহেবের কাছে যান এবং এলাকার সম্পর্কে কিছু জানতে চান। ওনার কাছে সরাসরি কিছু না বলেও মানে ঘটনাগুলোর ব্যাখ্যা জানতে চান।
তো তখন ইমাম সাহেব ওনাদেরকে বলেন যে দেখেন আপনি তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে এসছেন, আপনি ডক্টর হিসেবে এসছেন, তো আপনি এখানে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাজ শেষ করে অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আপনি চলে যান। তো তখনকার দিনে যেটা হতো যে ওনারা 1 মাসের জন্য গেলেও দেখা যেত যে 7 দিন 10 দিন ওখানে থেকে চলে আসতেন, ঢাকায় ফিরে চলে আসতেন। তো মামা যেটা প্ল্যান করলেন যে 5টা ওয়ার্কিং ডে অ্যাটলিস্ট ওখানে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে আসবেন। তো উনি ইমাম সাহেবকে বললেন যে আমাদের কোনো ক্ষতি হবে কিনা। তখন উনি বললেন যে না, আপনি এখানে অনেক ভালো আত্মা পাবেন এবং অনেক খারাপ আত্মাও আছে, তবে আপনার এবং আপনার ভাগিনার যাতে কোনো ক্ষতি না হয় সেটার ব্যবস্থা আমি করে দিচ্ছি, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি চলে যান। তো এটা বলার পরে আমি ব্যবস্থা করে দিচ্ছি এই অ্যাসুরেন্সটা পাওয়ার পরে মামা চলে আসে রাশেদ সহ। ওই দিন রাত থেকে একটা ছোট্ট পরিবর্তন মামা দেখতে পান। সেটা হচ্ছে যে ওই সরকারি কোয়ার্টারগুলোর ঘরগুলা বিশাল বড় বড়, ভিতরে একটা চকি শোয়ার জন্য, আর দরজা জানালাগুলা সব কাঠের ভারী পাটাতনের। তো ওগুলো লম্বা খিল আছে, খিল দিয়ে শুতে হতো। তো খিল দেওয়ার পরেও, দরজা আটকানোর পরেও বাইরে যেহেতু কুপি জ্বলতো আর ঘরের ভিতর হারিকেন জ্বলতো, ওই আলোতে মোটামুটি বারান্দার অংশটা কিছুটা ওই দরজার নিচে দিয়ে দেখা যেত। তো মামা খুব অবাক হয়ে, যেহেতু উনি অনেক রাত পর্যন্ত নামাজ পড়তেন, উনি নামাজ থেকে উঠে দেখতেন যে দরজার পাশে কেউ একজন দাঁড়ানো এবং তার ছায়াটা বেশ লম্বা লম্বা একটা ছায়া বারান্দার মধ্যে পড়ছে। তো মামা খুব একটা ইম্পর্টেন্স দেন না, মামা চুপচাপ নামাজ শেষ করেন। নামাজ শেষ করার পর উনিও ফিল করেন যে রাত্রেবেলা কোনো একটা সময় গভীর রাতে প্রচন্ড ঠান্ডা হয়ে যাচ্ছে রুম, এতটা ঠান্ডা হয়ে যাচ্ছে যে রেজিস্ট করা কঠিন হয়ে যাচ্ছে। তো এইরকম পরিস্থিতিতে ওনার হঠাৎ কিউরিসিটি হয়, উনি তাহাজ্জুদের নামাজ টামাজ শেষ করে উঠে দরজার কাছে যান, খিলটা খুলে ফেলেন, দরজা খোলার চেষ্টা করেন। প্রচন্ড জোরে উনি কাঠের দরজা টানাটানি করেন, কিন্তু কিছুতেই উনি খুলতে পারেন না। অনেকক্ষণ টানাটানি করার পর উনি পেছনে এসে ওই ওনার যে চকিতে বসে পড়েন, বসে একটু হাঁপাতে থাকেন। ওই সময় উনি দরজার দিকে তাকিয়ে থাকেন দুর্বলভাবে, এবং উনি দেখেন যে ওই ছায়াটা দরজার নিচে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। যখন চলে গেল তখন উনি আবার উঠে গিয়ে দরজায় হাত দেন, আপনি দরজা খুলে যায়, কাঠের দরজা। উনি খুলে বের হয়ে আসেন, বের হয়ে এসে দেখেন যে লম্বা টানা বারান্দা, এক পাশ দিয়ে সিঁড়ি নেমে গেছে নিচে। তো সিঁড়ির কাছে উনি ছায়াটা দেখতে পান এবং উনি পরিষ্কার বুঝতে পারেন যে সিঁড়ি দিয়ে কেউ একজন নেমে চলে যাচ্ছে। তো উনি বারান্দা দিয়ে দেখার চেষ্টা করেন, নিচে চাঁদের আলো যতটুকু উনি বুঝতে পারেন যে একটা ছায়া হেঁটে জঙ্গলের দিকে গিয়ে চলে গেল। তো ওই জমিদার বাড়ির ঠিক পেছনে হচ্ছে লাগানো আপনার সদর যে দরজাটা, কোয়ার্টারের ওই দরজা। উনি খেয়াল করেন যে ওই দরজার সামনে আরো দুইজন লম্বা প্রায় 7-8 ফিট লোক দাঁড়ানো, লম্বা দুজন লোক দাঁড়ানো। উনি কিছু বলেন না। উনি যতদূর জানেন, ডিসি সাহেবের কাছে শুনেছেন, রামলালের কাছে শুনেছেন যে এই এলাকায় মোটামুটি মানুষজন এইদিকে আসে না, গ্রাম অনেক দূরে, আর এইদিকে নর্মালি মানুষ আসে না, কাউকে দেখা যায় না, আর জঙ্গল। যদিও আমি বলেছি যে ভেরি রিসেন্টলি ওই জায়গাগুলো অনেক রিনোভেট হয়ে গেছে। তো যেটা হলো, এইভাবে বেশ কিছু ঘটনা ঘটতে থাকে। তো আসল যে ঘটনাটা, সেটা ওরা যেদিন চলে আসবে ফিফথ ডেতে, সেই দিন রাত্রেবেলা, তার আগে একটা ছোট্ট ঘটনা বলে রাখি। একদিন ওরা দিনের বেলায় বনের মধ্যে বেড়াতে যায়, ও আর রাশেদ আর ওর মামা। তো বেড়াতে হাঁটতে একটা সময় ওরা খেয়াল করে যে ওদের সামনে প্রায় 20 হাত সামনে এবং 20 হাত পেছনে দুজন লোক ওদেরকে ফলো করছে। ওরা দেখতে পাচ্ছে না, ঠিক সেই রকমই লম্বা আলখাল্লা পরা, মানে ছালার মতো আলখাল্লা জড়ানো সারা শরীরে, এবং তারা অনেকটা সামনে এবং অনেকটা পিছনে দুইজন লোক তাদেরকে পাহাড় দিয়ে নিয়ে যাচ্ছে। তো রৌফ মামা রাশেদকে বলে যে তুই এগুলা ভয় পাইস না, ইমাম সাহেব আমাদেরকে বলেছে, ভয়ের কিছু নাই। তো যেদিন ওরা চলে আসবে, দে ওয়ার প্রিপেয়ারিং, রাত্রেবেলা খেয়ে টেয়ে শুয়েছে। তো রাশেদ ওই মুহূর্তে যেহেতু চিন্তা করছিল যে কত তাড়াতাড়ি চলে আসা যায়, যদিও ওদের 8-10 দিন থাকার কথা ছিল, ওরা 5 দিনের মধ্যেই ব্যাক করার প্ল্যান করে। তো টিকিট কেটে নিয়ে আসে আগের দিন। মামা রামলালকে ডেকে বলে দেয় যে আমাকে 8টার ট্রেন, আমাকে তুমি 6টার সময় উঠায় দিবা, এই সেই। আর উনি নামাজ পড়তে এমনিতেই ওঠেন। তো মামা ভোরবেলা ফজরের নামাজ টামাজ পড়ে জাস্ট রেডি হচ্ছিলেন, ব্যাগ ট্যাগ গুছাচ্ছিলেন, তখন রাশেদকে ডাকবেন। ঠিক এমন সময় মামার দরজায় ঠকঠক আওয়াজ হচ্ছে। তো মামা মনে করেন যে রামলাল হয়তো ডাকতে এসছেন, দরজা খুলে দেন, দেখেন রামলাল দাঁড়ানো। এবং হঠাৎ করে মামার খেয়াল হয় যে মানে করিডোরের মতো যে বারান্দায় মামা দেখতে পান প্রায়, মানে উনি ওনার ভাষায় বলেন যে আমি দেখি যে কয়েকশো মানুষ দাঁড়ানো, এবং প্রত্যেকেই ওইভাবে আলখাল্লা পরা,
প্রত্যেকেই উপুর হয়ে আছে এবং কারো চেহারা উনি দেখতে পান না। তো রামলালকে উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, এটা কারা? রামলাল বলেন হুজুর আপনি একটু ভিতরে আসেন। তখন ভিতরে নিয়ে যায়, ঘরের ভিতরে নিয়ে বলে যে আপনি একটু বসেন। তো বসানোর পর বলে যে হুজুর আপনাকে এখনই আমাদের সাথে একটু যেতে হবে। কোথায় যেতে হবে, কেন যেতে হবে? তো বলে যে দেখেন আপনি এখন কোনো প্রশ্ন করবেন না, আপনি সব জানতে পারবেন এখন, মানে দিস ইজ এমার্জেন্সি, সে যেটা মিন করে। তো আপনি এখন কোনো প্রশ্ন ছাড়া, কোনো কথা ছাড়া জাস্ট আমাদের সাথে চলেন। তো মামা একটু ভড়কে যায়। মামা বলে যে আমি কোথায় যাব, কি যাব, কিছু বুঝতে পারছি না। বলছে আপনি ডাক্তার, শুধু এইটুকু আপনার পরিচয়, আমাদের একজন রোগী আছে, আপনি একটু আমাদের সাথে বাইরে আসেন, আপনি তাড়াতাড়ি আপনার যন্ত্রপাতিগুলো নিয়ে নেন। তো মামা বিনা বাক্য ব্যয়ে শুধু একবার বলে যে আমার ভাগিনা এখানে আছে রাশেদ, ওকেও নিয়ে নেই। বললো যে না, ওকে দুইজন পাহারা দিবে এখানে, ওকে নিয়ে নেবেন না, আপনি একা যাবেন। তো অনেকটা কমান্ডিং টোনে বলে, মামা একটু ভড়কে যায়। মামা তার স্টেথোস্কোপ এবং যন্ত্রপাতি নিয়ে, প্রেসারের যন্ত্রপাতিটাতে নিয়ে তখনই রওনা দেয়। রামলালের সাথে তাড়াতাড়ি করে বের হয়ে আসে। বের হয়ে আসার পরে উনি বাইরে এসে দেখেন যে প্রায় 300-400 মানুষ কাতারে কাতারে দাঁড়ানো। ওরা সব আগে 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 দেবে, সদর দরজার কাছে চলে যায়, গেটের কাছে চলে যায় এবং উনিও গেটের কাছে হেঁটে যান ধীরে ধীরে। গেটের ঠিক বাইরে পাকা রাস্তা, অন্য পাশে ধান ক্ষেত। উনি বলেন যে রাস্তাটা যতদূর আমার চোখ গেছে, ফজরের নামাজের পরে ওই ভোরের আলোতে আমি দেখলাম যে শুধু মানুষ আর মানুষ, সব আলখাল্লা পড়া এবং প্রত্যেকে প্রায় 7-8 ফিট লম্বা। এবং ঠিক সামনে গেটের সাথে একটা ঘোড়া রাখা। তো রামলাল এসে বলে যে হুজুর আপনি ঘোড়াটায় চড়ে বসেন। তখন বলছে যে কেন, সবাই হেঁটে যাবে। সবাই দাঁড়ানো ওই অবস্থায়, প্রত্যেকের হাতে একটা করে বর্ষার মতো লম্বা স্টিক এবং তার মধ্যে একটা কালো পতাকা। এবং ঠিক কিছু দূর সামনে, আপনার 20-25 হাত সামনে আরো কিছু মানুষ, তারা সবাই সাদা আলখাল্লা পরা, একদম সাদা ধবধবা সাদা আলখাল্লা পরা, তারাও 7-8 ফিট লম্বা। তারা সামনের দিকে তাকানো। তো কেউ তাদের দিকে স্টেয়ার করছে না বা মামার দিকে স্টেয়ার করছে না। রামলাল শুধু বলে যে মামা হুজুর আপনি উঠে বসেন, আপনি এক জায়গায় যাবেন, আমাদের একটা রোগী আছে। তো মামা মন্ত্রমুগ্ধের মতো তখন ঘোড়ায় উঠে বসে। ওনার ভাষ্য মতে ওনাকে নিয়ে যাওয়া হয়। তারা সবাই, মানে ঘোড়া বেশ জোরে জোরে হাঁটছিল, হেঁটে হেঁটেই যাচ্ছিল, বাট দেওয়ার মানে তারা ওই নির্দিষ্ট একটা পেসেই আসছিল, পেছনে এবং সামনে। অনেকটা দূর যাওয়ার পর ঘোড়ায় পৌঁছায় তাকে একটা গ্রামে নিয়ে যাওয়া হয়। ওই গ্রামের মসজিদের পাশেই ইমাম সাহেবের যে ঘর, ওই ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। তো মামা চিনতে পারে, মামা মনে মনে চিন্তা করে ইমাম সাহেবকে তো আমি খুব ভালো করে চিনি, 3 দিন আগেও আমি এসেছি, ওনার সাথে কথা বলে গেছি। তো মামা যেটা বুঝতে পারে হয়তো ইমাম সাহেবই অসুস্থ, যেহেতু ইমাম সাহেবের বাসায় নিয়ে আসা হয়েছে। ওখানে গিয়ে উনি দেখেন যে আরো কয়েকশো মানুষ এরকম বিশাল উঁচা লম্বা, এরা সব ইমাম সাহেবের উঠানে ঘরে। যেই মামা যায় সবাই সরে যায়, মোটামুটি ঘর থেকে বাইরে চলে আসে, উঠানে চলে আসে, মামাকে রাস্তা করে দেয়। তো রামলাল মামাকে নিয়ে ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পর উনি দেখেন যে চকির মধ্যে প্রায় 8 ফিট লম্বা ইমাম সাহেব, মানুষটা এমনিতে ছিলেন 4 থেকে 5 ফিট, বেটে খাটো একটা মানুষ। উনি দেখলেন যে 8 ফিট লম্বা একটা মানুষ, আপনার কাঁথা দিয়ে ঢাকা, চেহারাটা ইমাম সাহেব শুয়ে আছেন। তো মামা একটু অবাক হলেন। মামা যখন দেখা শুরু করলেন ওনাকে, ওনার খুব অ্যাবনর্মাল হার্টবিট, অ্যাবনর্মাল ওনার হিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশার খুব অ্যাবনর্মাল ছিল, ব্লাড প্রেশার। তো উনি খুব, মানে মামাই একটু ডাক্তার হয়েও খুব ভয় পেয়ে যান, মানে যে রেকর্ডটা উনি পান ব্লাড প্রেশারে, এটা নর্মাল না, ইটস মোর দেন অ্যাবনর্মাল। তো এরপরে টেম্পারেচার, মানে খুবই এগ্রেসিভ টেম্পারেচার ছিল ওই মুহূর্তে। উনি কি করবেন ঠিক বুঝে উঠতে পারেন না, এবং অত্র এলাকায় উনি জানেন যে আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো মেডিসিন শপ নাই ভালো, বা এর ট্রিটমেন্ট করা যায় এরকম মেডিসিন উনি পাবেন না। তো তখন রামলাল বুঝতে পারে। রামলাল ওনাকে জিজ্ঞেস করে যে হুজুর আপনি কি কিছু চিন্তা করছেন? বলে আমার কিছু এমার্জেন্সি কিছু ওষুধ দরকার, ইনজেকশন দরকার, এগুলা এখানে পাওয়া যাবে না। বলছে কোথায় পাওয়া যাবে হুজুর? তখন বলছে যে এগুলা ঢাকা ছাড়া তো এইদিকে কোথায় পাওয়া যায়, সদরে যেতে হবে তোমাকে, হয়তো সদরে পেতে পারো, আর না হলে ঢাকা, হ্যাঁ, অথবা আশেপাশে বড় শহরে যেতে, রাজশাহী মেইন শহরে যেতে হবে। তখন বলতেছে যে বাট এগুলা এমার্জেন্সি দরকার, আর রাজশাহী শহর থেকে আসতে যাইতে প্রায় 3-4 ঘন্টার ব্যাপার, আমাকে এগুলো এখনই লাগবে। তো এটা বলার সাথে সাথে ওই সাদা কাগজে বললো যে হুজুর আপনি লিখে দেন। সাদা কাগজে লিখে দেয়। লিখে দেওয়ার পরে দিয়ে, তো মামা প্রায় শিওর ছিলেন যেটা আনা অসম্ভব ব্যাপার, হবে না। তো উনি দেখতে থাকেন যে রোগীর অবস্থা খুবই ডিটেরিওরেট করছে, যে কোনো সময় ফল করবে। ঠিক 3 থেকে 3.5 মিনিটের মধ্যে উনি দেখলেন যে ওরা সবকিছু নিয়ে চলে আসছে, হাতে ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসছে, এবং উনি ট্রিটমেন্ট শুরু করার জন্য। তো উনি ট্রিটমেন্ট শুরু করেন। সারা রাত ওনার ঝড়ের মতো কাটতে থাকে, উনি ইনজেকশন পুশ করে সবকিছু করেন, বাট আলটিমেটলি ভোরের দিকে
মানে সরি বলতেছি মানে ভোরে 7টা-8টার দিকে ওই লোকটা মারা যায়, মানে ইমাম সাহেব মারা যান। তো মারা যাওয়ার পরে মামাও খুব মানে হাল ছেড়ে দেন, খুব কষ্ট পান। ইমাম সাহেবকে উনিও চিনতেন, খুব ভালো মানুষ ছিলেন। তো যখন মারা গেলেন মামার থেকে ওরা মানে রামলালা এসে জানতে চায় যে উনি কি মারা গেছেন, যে হ্যাঁ ওনাকে কোনোভাবেই আমরা বাঁচাতে পারিনি। তো মামাকে রামলাল আস্তে করে ধরে বাইরে নিয়ে আসেন এবং মামাকে বল, মামা আপনি চলে যান, আপনি অথবা বাইরে গিয়ে দাঁড়ান, আমরা ওনার সৎকারটা শেষ করে আসি। তো যখনই মামা বাইরে গিয়ে দাঁড়ায় দেখে যে ওরা সবাই প্রায় 200-300 মানুষ তখন ইমাম সাহেবের ঘরের ভিতরে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে ওরা কিছু একটা করছে ওই মুহূর্তে। তো মামা খুব কষ্ট নিয়ে এবং অনেক তখন স্ট্রাগল করার পরে অনেক টায়ার্ড, ওই অবস্থায় মামা বাইরে বসে থাকে। ওরা দেখে যে ওরা একটা লাশ নিয়ে মোটামুটি রেডি করে ঘাড়ে করে ওরা চলে যাচ্ছে মসজিদের দিকে। তো কিছু দূরে মসজিদের দিকে গিয়ে একটা কবরস্থান আছে পেছনে, ওই কবরস্থানে এত মানুষের ভিড় যে মামা ওইদিকে আর যেতেই পারে না এবং মামাকে বাধা দেয়া হয়। 2জন মানুষ মামাকে বাধা দিয়ে আটকে রাখে যে আপনি ওদিকে যাবেন না। কবরস্থানে সৎকার টৎকার শেষ করে সবকিছু শেষ করে তারপর রামলাল বলে, হুজুর চলেন আপনাকে দিয়ে আসি। তো ততক্ষণে মামা ট্রেন মিস করে ফেলে, পরের দিন বা বিকালে যাবেন ঠিক করেন। তো যখন ফেরত আসেন তখন মামা বলেন যে রামলাল তোমাকে যেতে হবে না, আমি চলে যেতে পারবো, আমি চিনি, আমি এই গ্রাম চিনি, আমি চলে যেতে পারবো। তো যেতে 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 মামা একাই রওনা দেন। বেশ কিছু দূর গিয়ে একটা টি স্টলের মতো আছে মেইন রোডের সাথে, ওই টি স্টলে বসে বয়স্ক মানুষদের সাথে কথায় কথায় বলেন যে খুব কষ্ট হচ্ছে, এই সেই, হুজুর মারা গেলেন আজকে, ইমাম সাহেব এই সেই। তো যখনই বলেন তখনই ওই লোকগুলো, ওই বয়স্ক লোকগুলো খুব বিদ্রুপের মতো হাসতে থাকে মামার দিকে থাকে, আপনি কি বলছেন এগুলো? তখন বলছে কেন, আমি নিজেই হুজুরকে দেখে আসলাম, আমার হাতেই ঘটনা এই সেই বললেন। তো বলার পরে ওরা বলছেন যে স্যার মনে হয় আপনার মনে হয় শরীর খারাপ, আপনি গিয়ে রেস্ট করেন, কারণ ইমাম সাহেব আমাদেরকে ফজরের নামাজ পড়িয়েছেন একটু আগে, আর ইমাম সাহেব এখন বাজারের দিকে গেছেন, আমরা দেখে আসছি। তো উনি খুব অবাক হন। তো উনি অপেক্ষা করতে থাকেন, এখন যে অবস্থা দেখে আসছেন হয়তো জোহরের নামাজে উনি এটা একটা ইয়ে করতে পারবেন, মসজিদে আসবেন আবার। তো উনি যখন মসজিদে আসেন জোহরের নামাজ পড়াবে, একদম প্রথম কাতারে গিয়ে দাঁড়িয়ে যান মামা, এবং মামা দেখেন যে ইমাম সাহেবই সেই 4-5 ফুটের বেটে খাটো মানুষটাই নামাজ পড়াচ্ছে মসজিদে। তো উনার খুব শকিং লাগে পুরো ঘটনাটা। উনি নামাজ টামাজ সব শেষ করেন। এরপরে যখন আস্তে আস্তে মানুষ খালি হতে থাকে, একটা সময় উনি সামনে গিয়ে বসেন, ইমাম সাহেবের সামনে বসে কাঁপতে থাকেন, প্রচন্ড ভয়ে কাঁপতে থাকেন। ইমাম সাহেব বলেন যে আপনি ভয় পাবেন না, আপনি যা দেখেছেন সব সত্য, তবে আমি আপনাকে বলেছি যে আমাদের এই অঞ্চলটায় দুষ্ট আত্মা এবং ভালো আত্মা দুটোই মানে সিমালটেনিয়াসলি এক্সিস্ট করে। তো আপনি যা দেখেছেন এটা খুব বেশি আর কিছু আপনি বুঝতে চেষ্টা করবেন না, আপনি আপনার চেষ্টা করেছেন, এই জন্য আপনার প্রতি ওরা সবাই ঋণী এবং আপনাকে সেটার সেফগার্ড ওরা দিয়েছে, আপনি দেখেছেন আপনাকে কিভাবে ওরা পাহারা দিয়েছে। তো আপনি সম্ভবত আজকে বিকালেই চলে যান, এটা আপনার জন্য ভালো হবে, আপনি আপনার ভাগিনা সহ চলে যান। এবং ওই পর্যন্তই, এরপরে বিকালবেলা মামা চলে আসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক লম্বা এবং অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা শুনলাম এবং অনেকে দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের এসএমএস করে জানাচ্ছেন। তোফাজ্জল আমাদের এসএমএস করে বলছেন যে আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে। আশফাক খান আমাদের এসএমএস করেছেন নিরালা খুলনা থেকে এবং তিনি বলছেন যে ভূত এফএম শুনছেন তিনি। হান্নান আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে আনিস, এসএমএস করেছেন আমাদেরকে সোহেল, এসএমএস করেছেন রূপম, এসএমএস করছেন শামীম, এসএমএস করছেন আমাকে টঙ্গী গাজীপুর থেকে শামীম, এবং তিনি বলছেন আজকে ঘটনাগুলো দারুণ লাগছে। এবং ইথিকা আমাদের এসএমএস করছেন আমাদেরকে নিপা এয়ারপোর্ট থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি কেয়া রাজশাহী থেকে এসএমএস করছেন এবং তিনি বলছেন যে রাজবাড়ির ঘটনাটা আমার খুবই ভালো লেগেছে, থ্যাঙ্কস। হ্যাঁ, আমি জানতাম এবং আজকে আমি বলছিলাম যে শেষ এপিসোডটা এই বছরের আমরা একটু ভালো করতে চাই, সো আমরা আরিফিন ভাইকে আবারও ডেকে নিয়ে এসেছিলাম। তুতুল আমাদের এসএমএস করেছেন ঢাকা থেকে এবং তিনি বলছেন যে কাহিনীটা অসাধারণ। লিটন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে লিম্পা তুলি এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো অসম লাগছে। মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন
যে ভূত এফএমের স্টোরি শুনতে অসম লাগছে। HM হৃদয় আমাদের SMS করেছেন, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন তিনি সবাইকে। SMS করেছেন আমাদেরকে বাবু, এবং তিনি বলছেন কাহিনীটা অসম। আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি সাকিব পল্টন থেকে, এবং তিনি বলছেন ভূত এফএম রক্স। আমাদেরকে সাইম SMS করেছেন চট্টগ্রাম থেকে। SMS করেছেন আমাদের তাইফ খিলগাঁও থেকে। SMS করেছেন রনি, SMS করেছেন আব্দুর, SMS করেছেন আমাদেরকে উৎস সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আরিফিন ভাইয়ের সাথে কিন্তু আমার অলরেডি কথা হয়ে গেছে, এবং বিশেষ বিশেষ দিনে এবং বিশেষ বিশেষ সময় আমরা তাকে ইনভাইট করব যদি ওনার আপত্তি কোনো না থাকে। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা। তো তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি লাগবে আমাদের সাথেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। This track was downloaded from FusionBD.com. What FM? Haunted by Airtel. হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর রাসেল ভাই, আপনি সবসময় ভালোর দলে থাকেন, আজও নিশ্চয় ভালো আছেন। আমি মোহাম্মদ ইব্রাহিম করিল বলছি, নোয়াখালী সোনাইমুড়ি থেকে। যদি আমি বর্তমানে ঢাকায় বসবাস করছি, এবং আমি গত বছর থেকে 2012 সাল থেকে ঢাকায় কন্টিনিউ বসবাস করে আসছি, এবং আমি 2012 সালের দিকে আমি যে বাসায় উঠেছি, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করবো সেটা ওই বাসায়। আশা করি আপনাদের সবাই ভালো লাগতে পারে। এটা ছিল 2012 সালের মে-জুন মাসের দিকে। আমি ওই সময়টা নিয়মিত নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতাম। ঠিক এইভাবে আমি যখন সকালে ঘুম থেকে উঠতাম, তখন আমাদের বাসার গেটে একটা তালা দেওয়া থাকতো, কারণ আমি বাড়িওয়ালা আঙ্কেলকে জাগিয়ে তারপর ওনার কাছে চাবি নিয়ে ফজর নামাজ পড়তে যেতাম। তো আমরা রাতে কিন্তু খুব ভালো যে ঘুম হতো তা কিন্তু না। সেজন্য আমি কি করতাম, সময়টা যে খুব গভীর রাত হয়ে গেল বা যদি ফজরের নামাজের একটু আগেই আমি ঘুম থেকে জেগে উঠতাম, তখন আমি তাহাজ্জুদে নামাজটা পড়ে নিতাম। তো এভাবে যাচ্ছে দিন, ভালোই আমি আল্লাহর ইবাদত করতাম। তো একদিন ফজরের সময়, আসলে ঘটনা যে খুব ভয়ের তাও না, আমার কাছে খুব অদ্ভুত লেগেছে জিনিসটা। আমি একদিন ফজর নামাজ পড়তে উঠেছি। আমি সবাই উজু করলাম, তারপর সুন্নত পড়লাম ঘরে, এবং নিচে গিয়ে বাড়িওয়ালা আঙ্কেলের কাছ থেকে চাবি নিলাম এবং ফজর নামাজ পড়তে গেলাম। ফজর নামাজ পড়ে আমি খুব স্বাভাবিকভাবে এসে ঘরে ঢুকলাম, এবং যখন হালকা আলো চারদিকে ছড়াচ্ছে, এবং আমার আপা অন্য রুমে এবং ভাগ্নি অন্য রুমে নামাজ পড়তেছে। তা আমি আমার রুমে ঢুকে আমি আবার দরজা লাগিয়ে আমি একটু শুয়ে পড়লাম। যেহেতু সকালটা এখন বাকি আছে, আমি একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। তো আমি যখন শুলাম, তখন আমার ঠিক যে ঘুম আসছে তা কিন্তু না। আমি দেখতে পেলাম বাইরে সূর্যের আলোটা আস্তে আস্তে ঝলমলে হচ্ছে। ঠিক এই সময় আমার চোখ লেগে আসতেছিল। ঠিক এই সময় আমি অনুভব করলাম কি যেন আমার একদম মুখটা নাড়াচ্ছে, মশারিটা নাড়াচ্ছে একটু একটু। তো আমি শুয়ে থাকলাম, কিন্তু চোখ খুললাম না। আমি বুঝতে পারলাম কি মশারিটা নাড়াচ্ছে, বাট আমি শুয়ে থাকলাম। এবং একসময় দেখলাম যে আমার একটা পা কেউ টেনে জানলার দিকে উঠে নিতেছে। আমি জানলার দিকে নিয়ে যাচ্ছে। তো আমি জোর করে পাটা ছাড়ানোর পর যখন আমার পাটা বিছানা পড়লাম, জেগে উঠে বসলাম। দেখলাম ভোরের আলো ফুটে উঠেছে চারদিকে, সূর্যেও হালকা হালকা আলো ছড়াচ্ছে ওই সময়। ঠিক এই সময় জানি না আপনাদের কতটুকু বিশ্বাস হবে। তো আমি ঘটনাটাকে একদম স্বাভাবিক নিলাম এবং আমি আবার শুয়ে পড়লাম। ঠিক আমি চোখ বদ্ধ করার সাথে সাথে, একদম প্রায় সাথে সাথেই আবার আমার পা আস্তে টেনে জানলা দিয়ে নিয়ে যাচ্ছে, এবং আমি অদ্ভুতভাবে তখন ওই পাটা ছাড়াতে চেষ্টা। আমি এবার কিন্তু পা ছাড়াতে প্রথম চেষ্টা করিনি, দেখি কি হয়। সত্যি আমার পা একদম টেনে জানলার যখন প্রায় কাছে নিয়ে গেছে, তখন আমি টান দিয়ে পাটা ছাড়িয়ে উঠে বসলাম, এবং আমি দেখলাম যে আমার মশারিটা হালকা ঝুলছে। তা আমি উঠে কিছুক্ষণ বসে রইলাম হতভম্ব হয়ে। আর ভয় পেলাম না, কারণ দিনের আলো যেখানে চারদিকে, আমি ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাট একটু অবাকই লাগলাম। তো আমি কাউকে ডাকলাম না, আমি আবার শুয়ে পড়লাম। এবং তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার একদম পাশে কেউ একজন বসলে যেমন অনুভূতি, একদম আমি
স্পষ্ট এই অনুভূতিটা পেয়েছি যে আমার পাশে যে বিছানাটা নেমে গেছে, কারো বসার পর যে আমাদের বিছানাটা একটু নেমে যায়, ঠিক ওইভাবে বিছানাটা একটু নেমে গেছে। তো আমি ভাবলাম যে আমি হয়তো দরজা লাগাই ঘুমাই নেই, বা আমার আপু বা আমার ভাগ্নি টাইপের কেউ এসে বসেছে। ঠিক তখন দেখলাম একদম হালকা রোগা, মানে কেমন যে কিছু আমাদের একটা অপুষ্টিজনিত যেরকম একটা রোগা হাত, ঠিক এইরকম একটা হাত আমার বুকের উপর পড়লো। তা আমি চোখ না খুলে আমি হাত দিয়ে স্পর্শ করলাম এবং দেখলাম ওই হাতে একটা চুড়ির মতো কিছু একটা আছে। করলাম, আমি হাত দিয়ে ধরলাম ওইটা, আরেকটা হাত আমার গলার উপরে। কিন্তু আমার খুব যে গলা চেপে ধরছে তা কিন্তু না, আরেকটা হাত আমার গলার উপরে। এবং ওই হাতটাও আমি স্পর্শ করলাম, কিন্তু ওই হাতে কোনো চুড়ি নেই, বা চুড়ির মতো যে বস্তুটা থাকার কথা ওটা নেই। একটা হাত আছে এবং একটা হাতে নেই। তারপর আমি মানে যখন চোখ খুলবো বা খুলবো না এরকম একটা অবস্থা। ঠিক তখনই আমার ভাগ্নি বাইরে বলতেছে যে মামা দরজা আটকে ঘুমাইছে কেন, আমি ব্যাগ নিতে পারছি না, আমি স্কুলে যাওয়া লাগবে না। এই বলে সে যখন আমার দরজা ধাক্কা দিল, সাথে সাথে আমি সম্মিত ফিরে পাই এবং আমি উঠে পড়ছি, দেখি কেউ নেই এবং আমি উঠে বসে আছি। তো আমার ভাগ্নি বলতেছে, মামা তুমি এতক্ষণ দরজা খোলো নাই কেন? আমি কিছু বললাম না, শুধু অনেকক্ষণ তার দিয়ে মুখের দিয়ে তাকাচ্ছিলাম। তারপর আমি ওটা আপার সাথে ঘটনাটা শেয়ার করলাম। তখন আমার আপা জানালো যে উনিও নাকি একদিন এভাবে শুয়েছিলেন। তো হঠাৎ করে মানে চোখ খুলে দেখেন, আমরা ওই বাসার 4 তলায় থাকি। চোখ খুলে দেখেন জানলার উপর বাইরের দিক থেকে একটা, মানে গায়ে জামা নেই, বাট 7-8 বছর এরকম একটা ছেলে জানলা ধরে ঝুলে আছে বলতে মানে পা জানলার মধ্যে, বাট হাতটা ঝোলাই দিয়ে আমরা আগে ঝুলে বসি না, এবার বসে আছে। তো পরে আপার কাছ থেকে এটা জেনে আমার মানে কিছুটা মনে হচ্ছিল যেখানে কেন। তারপর বাড়িওয়ালা আঙ্কেল বললো আর কি যে আমাদের 5 তলায় যে ভাড়াটিয়ারা থাকে, মানে ওখানে যে উপরে এই যে ছাদে গোসল করা বা ইয়ে করা, এটা কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যাপার, তো এটা কোনো সমস্যা হয় না। বাট তিনি তাদেরকে এইভাবে বললেন যে 5 তলা ভাড়াটিয়াদেরকে রাতে যদি কেউ আপনাদের দরজা নক করে, হ্যাঁ হ্যাঁ, গলার আওয়াজ মানে ইয়ে করা ছাড়া, গলার আওয়াজটা আপনার কনফার্ম করা ছাড়া আপনার দরজা খুলবেন। পরে জানতে পারলাম যে আমাদের যে ফ্ল্যাটটা ওটা আসলে মানে যেখানে তৈরি হয়েছিল সেখানে অনেক ময়লা আবর্জনা ছিল বা পরিষ্কার জায়গা ছিল না, এই জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে। এটা ছিল আমার ঘটনা। রাসেল ভাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Booth FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:59। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আমরা বলেছিলাম যে আমাদের আরো নতুন 5 জন অতিথি এখানে আছেন, আমরা একে একে তাদের কাছেও যাব এবং আশা করছি আপনারা অনেক এনজয় করছেন, আপনারা এসএমএস এর মাধ্যমে জানাচ্ছেন সেটা। এবং অনেক থ্যাঙ্কস আপনাদেরকে। বছরের এই শেষ ভূত এফএমটা আমরা অনেক সুন্দরভাবে করে ফেলতে চাই এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনারা সাথেই থাকুন সেটাই আশা করবো। এবং আমাদের এসএমএস দিন। এসএমএস পাঠানোর নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যারা কমেন্ট করতে চান ফেসবুকে তারা চলে যান www.facebook.com/radiofurti। আর যারা আমাদেরকে ইমেইল করে ঘটনা পাঠাতে চান তাদেরকে আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFOORTI.fm। আর সেই সাথে আমরা বলতে চাই যে আমাদের কাছে বেশ অলরেডি অনেক 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 আমাদের এখানে কমেন্ট আসছে এবং অনেকেই বলছেন, ঘটনার প্রশংসা করছেন, অনেকে আমি দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন। আমরা কয়েকটা নাম বলতেই চাই এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। ইমি, ফেসবুকের কথা বলছি আর কি, ইমিনিতা ইমি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। সাদমান আহমেদ এবং তার ভয় লাগছে সেটা তিনি উল্লেখ করেছেন এখানে। আনাম সুমন আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা সেটা ডেঞ্জারাস আমাদেরকে। এছাড়াও প্রণয় দাস পল এসএমএস করেছেন, লিখেছেন জাস্ট অসম। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস যারা পাঠিয়েছেন, আমাদেরকে এসএমএস পাঠিয়েছেন দেখতে পাচ্ছি হাশেম সিলেট থেকে, তিনি লিখেছেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমরাও সেটাই বলি যে ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আর আমাদেরকে বিলকিস এসএমএস করেছেন মুন্সিগঞ্জ থেকে
এবং তিনি প্রথম এসএমএস করেছেন আজকে। এসএমএস না পড়লে কষ্ট পাবেন লিখেছেন, আমি পড়ে ফেললাম আপনার এসএমএসটি। রাজু আমাদের এসএমএস করেছেন আমাদের ফয়সাল ঘোড়াশাল থেকে এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি মগবাজার থেকে এসএমএস করেছেন আমাদেরকে, নামটা লেখেননি। আমাদেরকে আনোয়ার উত্তরা থেকে এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি রুবেল, এছাড়াও সানি এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, এসএমএস করেছেন আমাদেরকে গুড্ডু গোপীবাগ থেকে, আমাদেরকে এসএমএস করেছেন ইভা বনশ্রী থেকে, এসএমএস করেছেন আমাদেরকে সুশান্ত, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি অনেক সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে আমি নিয়ম বলে দিয়েছি, আরো একবার বলে দিতে চাই। আপনি চলে যান আপনার মোবাইলের মেসেজ অপশনে, সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আনফরচুনেটলি আজকের এই এপিসোডটি, এই চমৎকার এপিসোডটি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আরো একবার চাইলেই সেটা শুনতে পাবেন। সেজন্য আপনাকে এয়ারটেল এম রেডিও সাহায্য নিতে হবে এবং আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা চাইলে আপনি সেখান থেকে শুনতে পারবেন। নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার কলার টিউন, মাই টিউন, যেটা মাসুম প্লে করছে। এই টিউনটাকে আপনি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভূত এফএম টিউন কোডটি মনে রাখতে হবে। দ্য কোড নাম্বারটি হচ্ছে 92125 এবং আপনি অ্যাক্টিভেট করতে পারেন এটা। আপনি জাস্ট এই টিউনটি আপনার করে নিতে পারেন শুধুমাত্র একটা উপায়, সেটা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি, স্পেস দিয়ে আপনি টাইপ করুন 92125 যেটা কোড নাম্বার এবং এসএমএসটি সেন্ড করে দিন 3123 নাম্বারে। ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম সেকেন্ড রাউন্ডের প্রথম অতিথির কাছে এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন? জি, আমার নাম হলো রাফি, আমি এসেছি বনানী থেকে। ওকে ফাইন। তো রাফি, আপনার প্রথম ঘটনাটি আমি যতদূর জানি যে দেশের বাইরে, তাই না? জি, দেশের বাইরে। এটা হলো হাওয়াইতে হয়েছে, ইউএসএ তে। ওকে, আমরা শুনি তাহলে ঘটনাটি। ঘটনাটা হয়েছে 2008 এর দিকে। আমি তখন 17 বছর বয়স ছিল, আমি তখন হাওয়াইতে ছিলাম, তখন আমি এখানে পড়াশোনা করছিলাম। সো আমাদের ঘটনাটা হলো যে একদিন রাত্রেবেলা আমরা কয়েকজন ফ্রেন্ডরা মিলে একটা পার্কে রাত্র অ্যারাউন্ড 11টার দিকে আমরা বসে আড্ডা দিচ্ছি, তারা দেখছি ছেলেমেয়েরা মিলে। ওই জায়গাটা খুব অন্ধকার একটা জায়গা ছিল, কোনো লাইট ছিল না। সামনে একটা রোড, বাম পাশে ছিল আরেকটা রোড, পিছনে হলো একটা স্কুল ছিল, প্লেগ্রাউন্ড ছিল, আর ডান পাশে ছিল একটা ড্রেনের মতো। আর আপনার ড্রেনের উপরে হলো তার কাটা দিয়ে আটকানো। সো ড্রেনের ওইখানে পুরা কেউ থাকে না, আটকানো জঙ্গলের মতো। সো আমরা হলো আস্তে আস্তে কথাবার্তা বলতেছি, তখন কথা বলতে বলতে হঠাৎ করে দেখলাম যে ওই যে পানির যে ফাউন্টেনটা নিজে নিজে চলা শুরু করলো। সো একটু স্ক্যারি জায়গা, সো সবাই ইমিডিয়েটলি একটু ভয় পাইছে। কিন্তু আমি তখন বললাম যে না, এটা পানির প্রেসার লো হতে পারে, হাই হতে পারে, সো এটা নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এরপরে অ্যারাউন্ড 1 o'clock আমরা কথা বলতে বলতে আমরা দেখলাম যে ওই ড্রেন থেকে একজন মহিলা বের হয়ে আসছে। সে হলো ভিক্টোরিয়ান স্টাইল যে জামা কাপড় থাকে ওরকম পরা, সাদা কাপড় ছিল, এন্ড সে ড্রেন থেকে বের হয়ে সে হাঁটা শুরু করেছে। সে এত তাড়াতাড়ি হাঁটছিল যে অনেকটা দেখে মনে হয়েছে যে সে ভাসতেছে আকাশে, এত তাড়াতাড়ি যাচ্ছে। এবং আমার ওটা দেখে তখন আমরা তার দিকে চিল্লাছিলাম যে আপনি কে, আমাদের সাথে কথা বলেন, আমাদের দিকে তাকান, কারণ রাত্র 1-1:30টার সময় ওইখান থেকে কোনো কেউ আসবে না। সে দেখলাম যে আমাদের দিকে তাকালো না, সে জাস্ট তার নিজের মতো গেল। সে পিছন থেকে ঘুরিয়ে যেতে যেতে সে প্লেগ্রাউন্ডের পিছনে যে আমাদের চোখের সামনে থেকে সে ভ্যানিশ হয়ে গেল। আমরা তাকে দেখলাম না। আমরা 6 জন ছিলাম রাত্রেবেলা, আমরা সবাই তাকে দেখেছি, আমার চোখের সামনে থেকে সে গায়েব। সো তখন আমি একটু ভয় পেয়েছি, আমি তখন রিলিজিয়াস ছিলাম। সো তখন আমি ভাবলাম যে মেবি আল্লাহ কোন আমাকে সাইন দিল যে এখানে এত রাত্রেবেলা থাকা উচিত না। সো আমরা বাসায় চলে গেছি। আমি এরপর 2 years later আমি এই জায়গাটা আবার ফেরত যাই। তখন আমরা হাওয়াইতে কয়েকজন ফ্রেন্ডরা মিলে চিন্তা করলাম যে অনেক রাত্র হলো, যাই ওখানে একটু ঘুরে আসি, একটু কথা দেখি কোনো ভূত টুত অথবা সামথিং কিছু ফিল করতে পারি কিনা আমরা। সো আমরা গেলাম। আমরা যাওয়ার পরে আমরা ওই ড্রেনে নামলাম। ড্রেনে নামার পরে আমরা কমিউনিকেট করতে চেষ্টা করলাম, যারা যেটা মানুষ ইজিলি করতে চায়। সো কমিউনিকেট করার মাঝখানে আমরা দেখলাম যে কয়েকটা টর্চ লাইট আমাদের দিকে আসলো। উপরে তাকায় দেখলাম যে পুলিশ চলে আসছে। পুলিশ আমাদের বললো যে এটা তো প্রাইভেট প্রপার্টি, আপনারা ট্রেসপাসিং, এখানে হাঁটা অ্যালাউড না। সো তখন আমাকে জিজ্ঞেস করে এখানে কি করছেন, আমাদের বয়স কম। সো অবভিয়াসলি তারা চিন্তা করছে সামথিং ইজ রং। সো আমরা বললাম যে না, আমরা এরকম 2 বছর আগে এরকম কাণ্ড হয়েছে, সো আমরা জাস্ট দেখতে আসছি যে কিছু আমরা ফিল করে নাকি।
তখন পুলিশ উনি আমাদের বললো যে আপনারা একটা কাজ করেন, আমাদের সাথে পুলিশ স্টেশনে চলে। সো আমরা পুলিশ স্টেশনে গেলাম। পুলিশ স্টেশনে যাওয়ার পরে আমরা 2 ঘন্টা বসে ওয়েট করলাম। ওয়েট করার পরে বয়স্ক একজন পুলিশ অফিসার এসে আমাদের সামনে একটা ফাইল দিল। ফাইলটা দেওয়ার পরে ফাইলটা খুলে আমাদের বলল যে আমি তো স্টোরি শুনলাম, আপনার যে স্টোরিটা আমরা বললেন, আপনারা কি মানে এই মহিলাকে দেখছেন কিনা। ফাইলটা অনেক আগের, 1970s এর দিকে। সে ফাইলটা আমরা খুলে পড়ে দেখলাম যে 1970s এ ওই ড্রেনের ভিতর 2টা ডেড বডি পাওয়া গেছে। ওকে। ওইখানে একটা কাহিনীটা ছিল যে আপনার একটা লাভ ট্রায়াঙ্গেল ছিল 2জন লয়ার এবং একজন পারফর্মারের সাথে, স্টেজ পারফর্মারের সাথে। সো লাভ ট্রায়াঙ্গেলে একজন লয়ার, সে এই আরেকজন লয়ার এবং স্টেজ পারফর্মার যে মহিলা, তাকে মেরে তাদের বডি ড্রেনে রেখে দিয়ে চলে গেছে। সো আমি দেখে খুব অবাক এট দ্যাট টাইম, কারণ যে মহিলাকে আমরা দেখলাম সে মারা গেছে ফার্স্ট অফ অল, এবং তাকে আমরা এই ফোল্ডারের ভিতর তার ছবি দেখছি। আমি তখন এর আগে আমি বিলিভার ছিলাম না, আমি আই ডিড বিলিভ যে একটা ভালো থাকলে খারাপও থাকে, কিন্তু এরকম যে আমি এক্সপিরিয়েন্স করব, দেখতে পারবো, এটা আমি এক্সপেক্ট করি নাই। এরপর থেকে আই বিন আ সলিড বিলিভার। এরপরে কি হলো, আমি বাসায় গেলাম। আমি আমার ডর্ম রুমে ছিলাম তখন। ডর্ম রুমে যাওয়ার পরে আমি রাত্রেবেলা ঘুমাতে পারতাম না। হঠাৎ করে দেখি যে আমার ওয়ালের উপরে যে আমার হোয়াইট বোর্ড পড়ে যায়। আমি যাই হোয়াইট বোর্ডটা আবার দেখি না, লোহা ঠিক আছে, গ্লু ঠিক আছে, হোয়াইট বোর্ড তো পড়ার কথা না, লাগায় রাখি। এরপর আবার পড়ে। এরপর সারা রাত দেখি যে আমার রুমে একটা কার্পেট ছিল, আমার কার্পেটের উপরে মানে আমি ফিল করতেছি কেউ হাঁটতেছে, মানে আমার রুমের ভিতর, কিন্তু রুমে কেউ নাই, আমি ছাড়া। সো আমি শব্দ পাচ্ছি, হাঁটার শব্দ পাচ্ছি, মুভমেন্টের শব্দ পাচ্ছি, যে কেউ রুমে আমার সাথে রুমের ভিতরে কেউ আছে। সো আমি পরের দিন সেই রাতবেলা খুব ভয় পেয়েছি। আমি রাতবেলা ঘুমাতে পারিনি, লাইট অন ছিল সারা রাত, আমার রুমমেটও ছিল না তখন। সো আমি পরের দিন চিন্তা করলাম যে আমার একজন রিলেটিভের বাসায় যেয়ে থাকবো রাত্রেবেলা, কারণ আমার ভয় লাগছে দেখে। সো আমি রাত্রেবেলা যাওয়ার আগে আমি যে কাজটা করে গেছি, আমি যে লন্ড্রি ডিটারজেন্ট আমি কার্পেটের উপর রেখে দিয়ে চলে গেছি, যে কেউ যদি হাঁটে, যদি কোনো প্রিন্ট থাকে, তাহলে পরের দিন যখন আসবো ওই প্রিন্টটা আমি পাবো। সো পরের দিন আমি যখন ফেরত এসেছি, আমি নিচ থেকে একজন রেসিডেন্ট অ্যাডভাইজারকে নিয়ে গেছি। উপরে যাওয়ার পরে ঠিকই কার্পেটের উপর ফুটপ্রিন্ট পেয়েছি। এটা আপনার সাইজ হবে সাইজ 6, সাইজ 7 মহিলাদের। এবং ইমিডিয়েটলি আমি খুব ভয়ে ছিলাম, যে আমার মনে হয়েছে যে আমার সাথে মনে হয় কেউ চলে আসছে ওইখান থেকে, যে কেউ আমাকে ফলো করে চলে আসছে আমার রুম পর্যন্ত। সো সেদিন রাত্রেবেলা আমার রুমমেট ফেরত আসছে। আমার রুমমেট হলো ইন্দোনেশিয়া ছিল। আমার রুমমেটকে আমি বললাম যে আমার রুমে এরকম হয়েছে, কাণ্ড হয়েছে। তখন আমার রুমমেটটা আমাকে বললো যে রাফি, মাইন্ড করো না, একটা কথা বলি। আমি জানি না তুমি আমাকে সিরিয়াসলি নিবা কিনা, বাট আমার মা হলো এগুলা মানে সে এগুলো বিশ্বাস করে এবং সে অনেক রিচুয়াল করে, যে এগুলা সো দ্যাট খারাপ এনার্জি যেন চলে যায় রুম থেকে। আর আমি যখন রুমে এন্টার করেছি, এই রুমে একটা খারাপ এনার্জি ফিল করেছি। এই ফিলিংটা আমার আগে ছিল না। সো এরপর ওর মা যে রিচুয়াল শিখিয়ে দিয়েছে, ওই রিচুয়ালটা করলো। করার পর থেকে দ্য রুম হ্যাজ বিন, এরপর থেকে ফাইন ছিল। আমি আর কিছু এক্সপিরিয়েন্স করিনি রুমের ভিতর। বাট এই সব এক্সপিরিয়েন্সের পরে মানে আমি তুলা রাশি, মানুষ বলে যে আগের ভিউয়ারও বলেছে যে তুলা রাশি এরা অনেক ফিল করে। সো আমি তুলা রাশি, আমি এরকম জিনিসপত্র ফিল করি মোস্ট অফ দ্য টাইম। সো আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের আরো একটা ঘটনা শুনলাম এবং অলরেডি আমাদের কাছে বেশ কিছু এসএমএস চলে এসেছে এবং সেই সাথে ফেসবুক কমেন্টও দেখছি। আমি দেখতে পাচ্ছি যে আমাকে এসএমএস করেছেন আব্দুল্লাহ আল মাসুম। তার কাছে অবশ্য ভূত এফএম ভয় লাগছে না। আমাকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি হাসিন সাহাদাত, তিনি এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভূত এফএম রক্স, চিয়ার্স ফ্রম ইটালি। আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি সঞ্জয় কুমার আগারওয়ালা, তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে আবিদ আজাদ এসএমএস করেছেন, রাজবাড়ির ঘটনাটা অসাধারণ লেগেছে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি সামিরা রহমান শাম্মী, তিনি লিখেছেন ভূত এফএম রক্স। আচ্ছা, ওকে, আমরা অনেকগুলো এসএমএস পেয়েছি এর মধ্যে অলরেডি। জাভেদ আমাদেরকে রাঙ্গুনিয়া চিটাগং থেকে এসএমএস করেছেন আমাদেরকে। আচ্ছা, আপনারা যারা ফেসবুকে কমেন্ট করছেন, অর্থাৎ যারা ফেসবুকে আমাদের যে ফ্যান পেজ রয়েছে www.facebook.com/radiofuti, এখানে গেলে আপনারা পাবেন। সেখানে যারা করছেন তারা জানাতে পারেন যে আপনারা কোন জায়গা থেকে কমেন্ট করছেন, সেটা অনেক ভালো হবে আশা করছি। HM হৃদয় আমাদের এসএমএস করেছেন, নোয়াখালী থেকে তিনি এসএমএসটি করেছেন। এছাড়াও কবির আমাদেরকে জিনজিরা থেকে এসএমএস করেছেন, খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন তাহিয়া। এছাড়া আমাদের এসএমএস করেছেন সুপ্ত ময়মনসিং থেকে এবং আমাদেরকে লাবিব এসএমএস করেছেন আমাদেরকে আলামিন এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি। এছাড়াও হৃদয় হাসান রাজশাহী থেকে আমাদেরকে সাইফ এসএমএস করেছেন।
SMS করেছেন শাহেদ সম্রাট চিটাগং থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মোর্শেদা বনানী থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সাফওয়ান এবং রিদওয়ান মগবাজার থেকে এবং আমাদেরকে SMS করেছেন দিদারুল নারায়ণগঞ্জ থেকে এবং তার কাছে আজকের ঘটনাগুলো ভালো লাগছে। সাইমা ঢাকা থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে ডিজে মঞ্জু পল্লবী থেকে SMS করেছেন। সাব্বির আমাদের SMS করেছেন, সাজ্জাদ SMS করেছেন। আপনিও যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের সাথে আমাদের আরো একজন অতিথি, আমাদের সেকেন্ড রাউন্ডের সেকেন্ড অতিথি আমাদের সাথে অলরেডি জয়েন করছেন এবং আমরা তার পরিচয়টা জানতে চাই এবং জেনে নিই যে তিনি কোথা থেকে এসেছেন। জি, আমি রিফাত ধানমন্ডি থেকে। ওকে, আমরা শুনি আপনার ঘটনা। আপনার ঘটনাটা সম্ভবত আপনি কি মেডিকেলের পড়াশোনা শেষ করেছেন না এখনো পড়ছেন? আমি এখনো পড়ছি। ওকে, শেষের দিকে। ওকে, তো এটা তো মানে আপনার হসপিটাল রিলেটেড কোনো ঘটনা? জি, হসপিটাল রিলেটেড। ফাইন, আমরা শুনি। সো এই ঘটনাটা অ্যারাউন্ড 2 বছর আগে, যখন আমরা সাইকিয়াট্রি প্লেসমেন্টে ছিলাম রোটেশনে। তো তখন আমরা প্লেসমেন্টে থাকার সময় একটা মহিলার সাথে আমাদের দেখা হয়। তো মহিলাটাকে আমরা সবসময় আমাদের সাথে যে অ্যাটেন্ডিং ডক্টর ছিল ওদেরকে জিজ্ঞেস করতাম যে মহিলাটার সমস্যা কি। তখন ডক্টররা আমাদেরকে বলতো যে না, ওর কোনো সমস্যা নেই, ও 2 দিন পরপরই আসে, প্রায়ই আসে আমাদের কাছ থেকে, কিন্তু ওর কিছুই হয়নি। তো আমি নিজেই একদিন ইন্টারেস্ট নিয়ে মহিলাটার কাছে একদিন গেলাম। তো গিয়ে বললাম যে আপু আপনি বলেন আমাকে আপনার সমস্যাটা কি। তো খুব ইন্টারেস্ট নিয়ে সে খুব ফ্রেন্ডলি ভাবে আমার সাথে সে ইন্টারঅ্যাক্ট করলো, কারণ এখানে কেউ তার কথা শুনতে চায় না, কেউ ওর কথা বিশ্বাস করে না, বলে যে আপনার হাসপাতালে আসার দরকার নেই, আপনি চলে যান। তো আমি বসেই ফার্স্টে যেটা নোটিস করলাম যে একেবারে সে শুকনা, খাওয়া দাওয়া করে না, চোখের একদম কোটরের ভিতর ঢুকে গেছে এবং ওর হাতে গলায় অনেক মারধর করা হয়েছে তাকে, এরকম মার্কস কিছু থাকে যেটা ওর সাথে অ্যাটেন্ডেন্টরা বলে যে ও নিজেই নিজেকে মারে, কিন্তু উনি এটা ডিনাই করছে। উনি বলে যে না, এগুলো আমি করিনি। তো তাকে জিজ্ঞেস করার পরে সে বলল যে তার ছোটবেলা থেকেই সে অনেক কিছু দেখে, অনেক কিছু শুনে, এবং তার একটা কাজিনও আছে, সেও রাইট নাও থেরাপিতে আছে। তার মামারও নাকি এরকম হিস্ট্রি ছিল এবং অনেক আগে থেকে অনেকে তাকে বলতো যে এই ফ্যামিলিটা অলক্ষী, ওদের আশেপাশে যাওয়াটা ঠিক না, ওদের ক্লোজ কেউ থাকতে চায় না কোনো সময়। তো ও গত 5-6 বছর ধরেই রেগুলারলি আসতেছে সে আমাদের মেডিকেলে, কিন্তু কখনোই মানে কোনো প্রপার ট্রিটমেন্ট ওকে ডায়াগনোসও করা হয় না ওভাবে, কারণ সে সবাই বলে যে পাগল তো নিজে বলতে আসে না কখনো যে আমি পাগল। তো ওর যে কথাটা যেটা বললাম যে ওর ঘরের মধ্যে সবসময় খেয়াল করে যে একটা প্রেজেন্স আছে তার সাথে, কেউ না কেউ ওর সাথে সবসময় থাকে। ও যখন ঘুমাতে যায় লাইটটা অফ করে 5 তলায় থাকে সে, তখন সে ওর জানালার বাইরে মানুষের নাড়াচাড়া দেখতে পারে, which is impossible, কারণ জানালাটা এত উপরে, তখন বাইরে মানুষ থাকা পসিবল না। ও দরজা লাগালে বাইরে নক শুনতে পায়, বাইরে পায়ের আওয়াজ শুনতে পায়, এবং ওই বাসায় আর কেউ থাকে না। তো এবং ওর সবচেয়ে স্পেশাল যে স্টোরিটা সেটা হচ্ছে আয়নার ভিতর দিয়ে সবসময় ওর একটা কম্পানিয়ন দেখতে পারে ওর রুমে, ওর সাথে সবসময় থাকে। ছোটবেলা থেকেই দেখতো, ছোটবেলায় সে অনেক ভয় পেত, তার বাবা মাকে বলতো। তো বাবা মা সবসময় জিনিসটাকে উড়াই দিয়েছে, হুজুর টুজুর দিয়ে ফু করাইছে, যা যা করে মানুষ আমাদের বাংলাদেশে তাই করাইছে। এখন সে যখন তার সাথে দেখা হয়, সে বলে ওর সাথে কথা বলে, এবং সে বলে যে আমি তোকে মানে কাউকে তোর কাছে আসতে দিব না। সবসময় তাকে বলে যে তার কাছে সে কাউকে আসতে দিবে না, কাউকে ক্ষতি করতে দিবে না, এবং ওর স্পেসিফিক্যালি সে ওই যে প্রেজেন্সটা থাকে তার কাছ থেকে শুনছে যে আমাকে ছাড়া তোর আর কাউকে লাগবে না। তো ও এই জন্য সবসময় কারোর সাথে সে মিশেও না, সবসময় সবাইকে বলে যে আমার আশেপাশে থাকবি না তোরা, দরকার নেই। তো ওর রিসেন্টলি লাস্ট যে ভিজিটটা দিয়েছে সে 2 বছর আগে, সেটা দিয়েছে বিকজ ওর ডিভোর্স হয়ে গেছে, কারণ ওর হাজবেন্ড ওকে ছেড়ে চলে গেছে, বলছে যে এই মেয়ের সাথে আমি থাকতে পারবো না। কোনো স্পেসিফিক এক্সপ্লেনেশন দেয়নি, কিছুই দেয়নি, বলছে থাকতে পারবো না আমি। তো আমরা আলটিমেটলি যখন ফলো আপ করলাম, আমি 1 বছর পরে যে ডক্টরের কেস ছিল তাকে জিজ্ঞেস করলাম যে আপুটার কি হলো পরে শেষ পর্যন্ত। তো ডক্টর আলটিমেটলি বললো যে উনি মারা গেছে কিভাবে। তো উনার একদিন রাত্রেবেলা পরে সকালবেলা সে আর ঘুম থেকে উঠেনি, তারপরে দরজা ভিতর থেকে লক ছিল, ভিতরে নক করে কোনো আওয়াজ নাই, কিছু নাই, দরজা খুলে তারপরে ওকে ঘরের ভিতর পাওয়া গেছে, এবং ওর ওয়ান্স এগেন ওর গায়ে অনেক মারধরের চিহ্ন, ফ্রেশ মারধরের চিহ্ন, এবং ওর ঘাড়টা মোটকানো। ওর মা যে ডেসক্রিপশনটা দেয় যে
ওর মাথাটা কমপ্লিটলি 180 ডিগ্রি পিছন দিকে ঘোরানো। তো এন্ড যে পার্টিকুলার মিররটা দিয়ে এসে দেখতো, একটা আয়না দিয়ে এসে ওর আত্মাটা দেখতো, এবং ওই আয়নাটা ভাঙা। তো এটাই আলটিমেটলি হয়, এবং ওই ফ্যামিলিটা ওই বাসা থেকে চলে যায়। এখনো ওই বাসায় এখন পর্যন্ত কেউ ভাড়াও নেয় না, কেউ যায়ও না, ওই বাসার আশেপাশে কেউ যায়ও না। আরেকটা যেটা আছে স্টোরি, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, উইচ ইজ একটা পুরান ঢাকায় একটা বাসায়, এটা আমাদের একটা ফ্রেন্ডের নানার বাসা। তো ওটা একসময় বাইজি ঘর ছিল, যেটা বলতে যে আগে ওখানে নাচতো, ওখানে নাচ অনুষ্ঠান হতো ওখানে। তো ওটার একটা হিস্ট্রি আছে যে একজন যে নাচে মেয়েরা, একবার তাকে সবাই রাত্রেবেলা তাকে হ্যারাস করে এবং বেসিক্যালি ওখানে খুন হয় জিনিসটা। তারপরে বাইজি ঘরটা শাটডাউন হয়ে যায়। তো অনেকদিন পরে এখন রিনোভেট করে বাসা টাসা নিয়ে আসছে। তা আমার ফ্রেন্ডরা ওরা বলতো যে এখানে এখনো নুপুরের আওয়াজ পাওয়া যায়, সবকিছু পাওয়া যায় এখনো। তো আমরা যখন দুজন ফ্রেন্ড ওর বাসায় থাকতে গেলাম, আমরা গেলাম দেখতে ওখানে। তো ওর এক বাসার একটা যে কাজের মেয়ে, আমরা সব সময় দেখি যে আমরা ওখানে 3 জন আছি, সে সব সময় 4 জনের খাবার সার্ভ করে। আমরা চা চাইলে সে 4 জনের চা সার্ভ করে। তো ওকে জিজ্ঞেস করলে আমার ফ্রেন্ডরা সবসময় বলে যে না, ও সব এরকমই, বেশি বেশি সার্ভ করে, অনেক খাবার নষ্ট করে। তা আমরা যেদিন গেলাম সেদিন আমরা বলে দিয়েছি যে থাকুক, দরকার নেই, এত বেশি খাবার সার্ভ করার দরকার নেই, খাবার নষ্ট করা তো ঠিক না। তো আমরা ওখানে ওর বাসায় থাকতে তখন রাত 3টার সময়, ঠিক ঘড়ির কাটায় কাটায় তখন যখন 3টা বাজে, তখন চিৎকার চেঁচামেচি, হুড়াহুড়ি বাইরে। আমরা দৌড়ায় যখন যাই, তখন ঠিক যে ঘরটার আগে লোকেশনে বাইজি ঘরটা ছিল ওখানে যাই আমরা, এবং ওখানে যাওয়ার পরে আমরা ওই কাজের মেয়েটাকে আনকনসিয়াস দেখতে পাই। আনকনসিয়াস দেখে তারপরে রাত্রেবেলা তাকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করা হয়, এবং সকালবেলা সে অনেক সরি বলতে থাকে। সে সবসময় বলে যে আমি খাবার দিইনি, তাই আমার সাথে এরকম হয়েছে। সো বেসিক্যালি এখনো পর্যন্ত আমরা জানি না ওটা কি হয়েছে, আলটিমেটলি ওখানে কি হলো, তার খাবারটা কি সে তার জন্যই ছিল বা সেই আসলে সেন্স করতে পারতো কিনা, এখন পর্যন্ত আমরাও জানি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের দুটো ঘটনা পেলাম আমরা, এবং আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের বেশ কিছু এসএমএস আছে, সেই এসএমএস গুলো নিয়ে ফিরে আসছি। তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি লাগবে আমাদের, এবং তারপরে আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। This track was downloaded from FusionBD.com. FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:23। আমরা আবারও ফিরে এসেছি আমাদের প্রথম রাউন্ডের, ফার্স্ট রাউন্ডের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা আরেকবার একটু বলবেন? থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া, আমি শাফাত কবির, ব্র্যাক ইউনিভার্সিটি আর্কিটেকচার ডিপার্টমেন্ট। সো আমরা তার পরবর্তী ঘটনাটা যাব। উনি একটু কনফিউজড, ওনার দুটো ঘটনা আছে, কোনটা বলবেন আসলে। অ্যাকচুয়ালি তো যেটা আপনার মনে হয় আপনি সেটাই বলেন, অসুবিধা নেই। ডেফিনেটলি। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে ইটস মোর অফ আ লাইক, আমি আজকে সকালবেলায় আফটার রাসেল ভাইয়ের সাথে কথা বলার পরে আই ট্রাই টু গো টু মাই মামা। আমার মামা হি ইজ আ লয়ার। তো ওনার সাথে সকালে কনভারসেশন হচ্ছিল। তো হি হ্যাড সাম এক্সপিরিয়েন্সেস। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে মামা, ডু ইউ হ্যাভ এনি স্টোরি উইচ ইজ ভেরি অথেন্টিক? তো বললো হ্যাঁ আছে, বাট ইউ ক্যান টেল এনিওয়ান। আই এম গোনা টেল টু এভরিওয়ান। তো দেন হি টোল্ড মি আর কি ঘটনাটা কি হয়। তো এটা ইটস ব্যাক ইন 1992 বা 91 এরকম সময়ের ঘটনা। I was young then. I don't know anything about it. এই সময়টা মামা গট ম্যারিড, তখন মাত্র বিয়ে করেছে, এন্ড মামা মামি দুজনই লয়ার। তো এটা হচ্ছে তেজকুনি পাড়ার একটা ঘটনা। তেজকুনি পাড়াতে ওয়াজ মামার শ্বশুর বাড়ি। তো ওখানে সবাই একটা জিনিস এক্সপিরিয়েন্স করতো, যে ওরা সবাই উঠানে সামনে যে জায়গাটা থাকে ওখানে দাঁড়িয়ে আছে সবাই, কোথা থেকে ইট পাথর ছুঁড়ে মারছে কে জানে। তো ছুঁড়ে ছুঁড়ে বারবার পড়ছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যায় না। তো এটাতে মানে এত বেশি ডিস্টার্বিং ছিল যে দে হ্যাড টু ডু আ পুলিশ, মানে দে হ্যাড টু কল দ্য পুলিশ আর কি। ওখানে থানা থেকে পুলিশকে আনা হলো। পুলিশ আসে, এসে বলে কোথায়, তখন ঘটনাটা শুরু হয়নি ওই সময়টার জন্য, যখন পুলিশ এসেছে। তো বলে যে হ্যাঁ এখানে তো এরকম হচ্ছে, আমরা তো রেগুলার পাচ্ছি, আপনি থাকেন, দেখেন আসবে। হঠাৎ করে ইট স্টার্টেড, ইট ওয়াজ এ রেইনি ডে, তখন অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু পাথর যেগুলো পড়ছে এগুলো শুকনা। সো ইটস সামথিং ডিফারেন্ট। তো পুলিশ অনেকক্ষণ ধরে দে ট্রাইড দেয়ার বেস্ট,
বাট ওরা তারপর বললো যে ভাইয়া এটা তো অন্যরকম কোনো কিছু, মানে এটা আই ডোন্ট থিঙ্ক সো কোনো মানুষ এখানে আশেপাশে করতেছে, বিকজ এগুলো পুরো এলাকাটা খালি তখন, আর ওই এরিয়াটা তখন একদম খালি ছিল। তো উনি ওয়েলনেসে বললো যে স্যার এটা অন্য কাহিনী, এখানে এটা অন্য কোনো ঘটনা ঘটতেছে, এখানে কোনো মানুষ তো নাই। তো উনি চলে যায় আর কি পুলিশ ওখান থেকে। তো এই ডিস্টারবেন্স থেকে বাঁচার জন্য আমার বড় আব্বা, মানে অ্যাকচুয়ালি আপন না, বাট উই আর ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েটেড, বড় আব্বা এন্ড মামারা ওনাকে নানা ডাকতেন। হি ওয়াজ এ ভেরি পায়াস ম্যান, মানে উনি অনেক বেশি মানে স্পিরিচুয়ালি অনেক স্ট্রং ছিল। তো উনি থাকতেন রংপুরে। তো হার ডটার ওয়াজ দি মেম্বার অফ দি পার্লামেন্ট ওই সময়। তো তখন পার্লামেন্টে উনি বেড়াতে এসেছেন, তখন নানাকে বলে মামা যে নানা এরকম একটা ঘটনা, ওখানে বাসায় কেউ থাকতে পারতেছে না। নানা বলে আমি আসবো, আমি কালকে আসবো। তো ওদিন রাতেই যেদিন নানার সাথে কথা হয়, তো ওখানে বসে আছে, তখন ঘরের ভিতরে দেয়ার ওয়াজ এ ডক্টর, দিদার মামা, উনি বসা ছিলেন, আমার মামা হিজ এ লয়ার, সবাই বসে আছে ঘরে। তো এমন সময় বাসার ভিতরে এবার রুমের ভিতরে পাথর পড়া শুরু হয়েছে। তো পাথর পড়া শুরু হওয়াতে তো ওনাদের একটু ইয়ে লাগলো, সন্দেহ হলো যে কাজের বুয়ার দিকে একটু তাকাই দেখি অ্যাকচুয়ালি শি ডুইং দিস নটোরিয়াস থিংস অর নট। হ্যাঁ, তো তাকিয়ে আছে কাজের বুয়ার দিকে, দেখা যায় না ও তো কিছু করে না। এমন সময় হঠাৎ করে একটা বিশাল পাথর পড়লো, পড়ে চারিদিকে একদম ছড়িয়ে একজনের আঙ্গুলে লেগে প্রায় আঙ্গুল ফেটে রক্ত বের হওয়া শুরু করলো। তো ঠিক এই মোমেন্টে তখন ওনারা কি করবে জানে না, ওনারা সবাই যার যার বাড়িতে ফিরে গেল। ওই বাসায় যারা যারা ছিল দেবের মানে ঘুমাতে গেল আর কি, ওই অবস্থায় কি করবে, কিছু করার নেই। তো পরের দিন নানা ওনাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলেছে তুমি কিছু কিছু জিনিস অ্যারেঞ্জ করো, আমি আসতেছি। আমি আর বলবো না কি কি রিচুয়ালস গুলো, ওগুলো অ্যারেঞ্জ করো, আমি আসতেছি। অ্যান্ড কল আরেকজন হাফেজ, যে কিনা একটা সূরা পড়বে আর কি। আর ওয়েল আইল বি ডুইং দ্য থিংস, আমি যখন এই কাজগুলো করবো সে একটা সূরা পড়বে। আর চারদিকে চারজন দাঁড়ায় থাকতে হবে, যারা কিনা একটা জিনিস কি বন্দুক দিতে হয়, আই এম নট শেয়ারিং ইট, বাট বন্দুক দিতে হয় আর কি। ঠিক পরের দিন এভাবে আসলো, এসে উনি ঘরে বসেছেন, বসে উনি একটা ধ্যান করেন। ধ্যান করার মধ্য দিয়ে উনি হঠাৎ করে উঠে